প্রচারিত হচ্ছে। শেখ হাসিনার আজ ফাঁসির আদেশ হয়েছে, আপনারা জানেন। এই ফাঁসি কার্যকর কবে হবে, কিভাবে হবে, এ নিয়ে সংশয় রয়ে গেছে। ভারত ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছে, কোনোভাবেই তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বাংলাদেশের কাছে। তাহলে কি হতে যাচ্ছে, আমরা কি পেতে যাচ্ছি সামনের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে? কি এই রায় কার্যকর হবার সম্ভাবনা আছে নাকি নাই? অন্যদিকে চলমান রাজনীতিতে অনেক দল বিভিন্ন মতে বিভক্ত রয়েছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন আসলে কতটুকু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এবং কতটা সহাবস্থানের সাথে রাজনৈতিক দলগুলোর সামনের সময়ে একত্রিত হয়ে ভারত এবং ফ্যাসিস্ট সরকারের যে দোসররা রয়েছে তাদের যে হুঙ্কার সেগুলিকে মোকাবেলা করতে পারবে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমার সাথে রয়েছেন তিনজন অতিথি, আমার দুই পাশে রয়েছেন, আরেকজন পরে যুক্ত হবেন। রয়েছেন জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক আমার সাথে, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আছেন জনাব পরশ ভাসানী, উপদেষ্টা বাংলাদেশ কংগ্রেস। আছেন গাজী সালাউদ্দিন তানভীর, তিনি একজন রাজনীতিবিদ। এবং আমার সাথে যুক্ত হবেন হোসেন সম্রাট, সভাপতি জন অধিকার পার্টি। আমি আপনাকে তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শুরু করতে চাই জনাব গাজী সালাউদ্দিন তানভীর, আপনার নিয়ে প্রতিক্রিয়া কি? শেখ হাসিনার ফাঁসি তো আদেশ হয়েছে ঠিক, কিন্তু মানুষ এখনো পর্যন্ত সংশয়ে আছে এবং সন্দেহে রয়েছে যে এই আদেশ আসলে কতটুকু কার্যকর হবে বলে মনে করছেন। ইতিমধ্যে ভারত জানিয়ে দিয়েছে, যদিও আমাদের সাথে ভারতের সাথে একটা ট্রিটি রয়েছে, তবুও ভারত সরাসরি ভাবে জানিয়ে দেওয়া সেম ডে। কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আজকে সারা দিনের যে নিউজগুলো হয়েছে, আর বেশিরভাগ আমাদের সংবাদ মাধ্যমে একদম ব্যক্তি পর্যায়ের মানুষের অনুভূতিগুলো নিছে, সেখান থেকে একটা পরিসংখ্যান কিন্তু আমরা এটাই দেখতেছি যে ভারতের সাথে ভবিষ্যৎ সম্পর্কের একটা অবজেক্টিভ হয়ে দাঁড়াইছে শেখ হাসিনা ফেরত আসার বা শেখ হাসিনার রায় কার্যকরে তাদের সহযোগিতা। এবং এটা এই অঞ্চলের ভূরাজনীতিক একটা বড় একটা চ্যালেঞ্জের কারণ হবে, কারণ পরবর্তীতে ভারতের সাথে সম্পর্কের একটা মূল অবজেক্টিভই হবে হচ্ছে যে তারা বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তকে কতটুকু সহযোগিতা করছে। এখানে আরেকটা বিষয় হলো যে যেহেতু ভারত তাদের একটা স্ট্যান্ড নিছে, আর আওয়ামী লীগের স্বৈরাচারী এরকম আজকের এই অবস্থানের মধ্য দিয়ে কি এটা বোঝা যায় যে ভারত আসলে এখনো পর্যন্ত এই সরকারের সাথে তেমন সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, বরং স্টিল ভারত শেখ হাসিনার পক্ষেই আছে? ওটাই বলতে চাচ্ছি, গত 17 বছরই তারা এই স্বৈরাচার ভিত্তিকে তারাই জিয়ে রাখছে এবং এই বিষয়টাকে নিয়েও তারা ভবিষ্যতে একটা লম্বা সময় রাজনীতি করতে চায়, অথবা আমাদের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রটাতে এটাই তারা একটা মূল পয়েন্ট রাখবে বা আমাদের উপর প্রেশারাইজ করবে, এটা আমরা বুঝতে পারতেছি। তৃতীয় হচ্ছে যে এই মুহূর্তে আরেকটা কার্যকরী উদ্যোগ আমাদের নেওয়া দরকার, যদিও হয়তো এটার সাথে এটা সম্পূরক হবে বলে আমি বলতেছি। সেটা হলো এই মুহূর্তে শেখ হাসিনা বা কামাল যার মৃত্যুদণ্ড হয়েছে, এ বাদেও ওই সময়ের কামাল এবং শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতার জায়গায় যারা ছিল তাদের মধ্যে একজন হলো জুনায়েদ আহমেদ পলক। সে কিন্তু আমাদের কাস্টডিতে আছে, বাংলাদেশে আছে এখনো। তো তার রায়, সেম রায় এসে, যেহেতু সে ইন্টারনেট বন্ধ করা এবং হচ্ছে পুরো বাংলাদেশ শাটডাউন করা, ব্ল্যাক আউট করার মধ্যে সবচেয়ে বেশি তার হাত ছিল, তো তাকে সেম রায়ের মধ্যে এসে তার রায় জনগণের আশা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা দ্বারা তখন হবে হচ্ছে ভারতের ওপর আমাদের পক্ষ থেকে আজকের দিনে যে তাদের কথা সেটার জবাব আমার মনে হচ্ছে। এই জন্য এবং সাথে সাথে গত 17 বছরের স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মানে সংবিধান থেকে বাহিরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখা সাবেক যে স্বৈরাচারী আইনমন্ত্রী ছিল আনিসুল হক, তারও সেম রায় হওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের কাস্টডির মধ্যে এখন আছে এবং খুব দ্রুত তাদের এই রায়টা হওয়া উচিত। যদি তাদের এটা না করা হয় তাহলে ওই জায়গাতে এই রায়ের যে প্রভাব এটা আস্তে আস্তে মানে তাদের কাছে ক্ষীণ হয়ে যাবে। আর যদি এটা ওটা যদি এস্টাবলিশ করা যায় তাদেরকে, তাহলে আমার মনে হয় যে ভারত আবার দ্বিতীয়বার চিন্তা করবে, বা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল যদি কেউ আমাদের উপর প্রেসারাইজ করতে চায় যে না এটা এরকম না বা সঠিক হয়নি সিদ্ধান্ত, এটা বলার সাহস কেউ তখন আর করবে।
এই জন্য যারা এখন রাষ্ট্রীয়তে আছে তাদেরও দ্রুত বিচারের মধ্যে নিয়ে এসে এবং তাদের কার্যকরী মৃত্যুদণ্ড, যেটা সর্বোচ্চ বিচার যেটা জনগণ দেখতে চায়, সেটা জনগণের সামনে আসা উচিত। সেটাই ইন্টারন্যাশনাল বা ভারতের সাথে আমাদের যে মানে পররাষ্ট্র একটা সম্পর্ক আছে সেটাকে নিয়ন্ত্রণ করবে বলে আমরা। কিন্তু এই আজকে যে আদেশগুলি হলো বা রায়গুলি হলো, এর মধ্যে আমরা যারা জেলে রয়েছে অনেকেই, তারা কিন্তু তো আমাদের মানে নিয়ন্ত্রণেই ছিল, তাদেরকে না দিয়ে যারা আসে দেশের বাইরে, যাদেরকে এখনো কার্যকর করার সুযোগ নেই, এখানে কোনো ফাঁক ফোকর দেখেন? আমি এখানে কোনো ফাঁক ফোকর দেখতেছি না, কারণ আমাদের বর্তমান যে প্রসিকিউশন আছে তাদের উপর আমাদের হচ্ছে সাধারণ মানুষেরও বেশ ভালো রকম আস্থা আছে, রাজনীতি অঙ্গন থেকে যারা আছে তাদেরও ভালো রকম আস্থা আছে, এবং আস্থার জায়গা থেকে তারা কাজ করছে দেখে কিন্তু এরকম একটা শক্তিশালী বা এ ধরনের একটা শক্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হয়। হাসিনার মতো ওই পরিমাণ ওই সময়ের দাপটশালী একজন স্বৈরাচারের বিপক্ষে এত সময়ের মধ্যে এত প্রমাণ সামনে নিয়ে এসে এত প্রামাণিক ভাবে বিচার কিন্তু গত কয়েক দশকে বাংলাদেশে আসলে কখনো দেখা যায়নি। তো বরং এর উল্টাতে নিরীহ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেক কিছু হয়েছে এই একই জায়গাতে। আমার মনে আছে যে আমাদের হচ্ছে বিএনপির সাবেক হচ্ছে স্থায়ী কমিটির সদস্য ছিলেন মরহুম সালাউদ্দিন কাদের সাহেব, উনি এই কথা বলছিলেন ইয়াতে কি বলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দ্বারায়, যে বিচারকদেরকে উদ্দেশ্য করে যে এটা এই বিচারালয় আপনারা বাকি রেখেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা রেখে দিয়েন, যাতে করে শেখ হাসিনারও বিচার এই জায়গাতেই হয়। তো সেটাই কিন্তু হয়েছে, এটা কিন্তু হয়েছে এই জন্য কারণ যে প্রসিকিউশনটা বানানো হয়েছে কমিটি, সেটার উপর সবার একটা আস্থা আছে, সে আস্থার জায়গা থেকেই তারা এটা করছে। তারা, আমরা এটা মনে করি যে আবু সাইদের যে মামলা, সাথে সাথে হচ্ছে চাঙ্কারপুলের যে মামলা, সেই মামলাগুলোতে হয়তো ওইভাবে প্রামাণিক ভাবে জুনায়েদ আহমেদ পলক, তারপরে ব্যারিস্টার আনিসুর হকের যে ইয়ারটা ছিল, তাদের নামে হয়তো ওইভাবে প্রমাণক কোনো কিছু আসে নাই দেখে তারা হয়তো এটার সাথে যুক্ত করেনি, কিন্তু অতি দ্রুতই হয়তো সেটা তারা করবে। আর যদি এটার মধ্যে কোনো ফাঁক ফোকর দেখা যায় তাহলে আগামী ডেটগুলোতে তো তারা থাকবে, আমরাও থাকবো। আজকে যেরকম ওখানে অধিকাংশ রাজনৈতিক দলের বিভিন্ন অংশীজনরা সেখানে উপস্থিত ছিল, আমাদের অনেকে উপস্থিত ছিল। এর মাঝখানে যখন আমি একটু যোগ করতে চাই, চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে যখন সিদ্ধান্তটা এরকম হচ্ছিল যে সে রাজসাক্ষী এবং তার 5 বছরের তো রাজসাক্ষী হলে সাধারণত কম শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তারপর ওই জায়গাতেই মানুষের একটা পিছন থেকে গুঞ্জন শুরু হচ্ছিল যে না, তারপর কেন। তখন কিন্তু আমাদের হচ্ছে মাননীয় বিচারপতি মহোদয় উনি কিন্তু ওই জায়গাতে ক্লিয়ার করছেন যে দেখেন, আমাদের এই সমস্ত কিছুর সবচেয়ে শক্তিশালী এভিডেন্সের সহযোগিতাকারী হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই জন্য তাকে আমরা ওই জায়গাতে কম করে 5 বছর দিয়েছি। তার মানে যেখানে রাজসাক্ষীকেও ছাড়তে নারাজ বাংলাদেশের সাধারণ জনগণ, সেখানে হচ্ছে এই ধরনের মানে বড় বড় জুনায়েদ আহমেদ পলকের মতো বা আনিসুর হকের মতো যারা কাশুরিতা আছে, তাদের মতো লোকদেরকে ছাড় দিবে বাংলাদেশের জনগণ, এটা আমার মনে হয় না। আর আশা করি যে খুব দ্রুত তাদেরটা কার্যকর হবে। আমরা এখানে একটা মানে আইনি কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বিগত ইতিহাস আছে যে যেহেতু একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে আমাদের সাথে ভারতের, আমরা কিন্তু ভারতও এর আগে বাংলাদেশের থেকে ভারতের কিছু অপরাধীকে আমরা কিন্তু হস্তান্তর করেছি। এই ক্ষেত্রে শেখ হাসিনাকে হস্তান্তর করার কোনো সুযোগ দেখেন কিনা আপনি? আর পাশাপাশি সদস্য করলে আজকের এই রায় প্রথমত রায়ের যে বিষয়টা, এটা তো জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। যদিও আমরা এজ এ আইনজীবী হিসেবে জনগণের আশা কি থাকলো আর আকাঙ্ক্ষা কি থাকলো এটা তো বড় বিষয় না, বিষয় হচ্ছে যে সুষ্ঠু ন্যায় বিচার হয়েছে কিনা এবং তার বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়েছে কিনা। তো সেখানে আমাদের যারা প্রসিকিউশন পক্ষ আছে, আপনি জানেন যে ওখানে তাজুল সাহেব অসাধারণ একজন আইনবিদ, তো তার যুক্তি তর্ক সবকিছু মিলেই এবং রাষ্ট্রপক্ষের সমস্ত যারা অন্যান্য কলা কৌশলী ছিলেন তারা প্রত্যেকে মানে ব্যর্থহীন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই আসামিরা সত্যিকার ভাবেই অপরাধী এবং তারা
কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়ার যোগ্য, সেখানে আদালত তাদেরকে সেই শাস্তি দিয়েছেন। তো এইখানে সেই হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষে যিনি সে পক্ষে ছিলেন, শেখ হাসিনার পক্ষে যিনি ছিলেন, তো তার অ্যাটিচিউডটা অনেকেরই পছন্দের মতো হয়নি। উনি দেখলাম যে বক্তব্যের সময় হাসতেছেন আর কি। তো ওনার তিনিও খুশি ছিলেন, তিনি খুশি, কিন্তু এইটা তিনি কিন্তু খুশি হওয়ার কথা না। কারণ আমরা যখন আইনজীবী থাকি, যার পক্ষে আইনজীবী থাকবো, আমার অনুভূতি আসবে তার প্রতি। তার একজন ক্লায়েন্টের ফাঁসি হচ্ছে, তার কথা বলার ধরন তিনি যে আশা করেছিলেন তা হয়নি, উনি তা বলেছেন। কিন্তু তার বলার মধ্যে যে গাম্ভীর্যতা থাকার কথা ছিল, এটা নিয়ে সমালোচনা হচ্ছে প্রত্যেকটি মানুষই, এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে আসলে উনি যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। তো এই বিষয়টা কিন্তু জনগণ, কিন্তু আমার মতে উচিত ছিল যে একজন মানে ওই পক্ষে যে আইনজীবী থাকবেন, সে যেন তার মানে পেশাগত দায়িত্বের ক্ষেত্রে যেন অটল থাকে, এই বিষয়টা সেরকম তো তার দিক দিয়ে যদি হেরফের হতেও একই রকম সাদা নিয়ে কোনো সমস্যা বোঝাচ্ছে যে তার দায়িত্বশীলতার আচরণ মানে সে আনন্দিত হচ্ছে জনগণের আশায়, এই আনন্দিত হওয়ার কথা ছিল না। অন্তত মানে মিডিয়ার কাছে বলার ক্ষেত্রে তার সংযত থাকা দরকার ছিল। আর ভারতের যে বিষয়টা দেখেন, এটা নীতি নৈতিকতার প্রশ্ন। ভারতের সঙ্গে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ভারতের কিছু সন্ত্রাসী যারা দেশ বিরোধী, তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে আমরা তাদের চাওয়া মতো হস্তান্তর করেছি। এবং বিচারের প্রথম যখন বিচার এই ছিল, চলমান ছিল, তখনই কিন্তু বাংলাদেশের যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমন পাঠিয়েছে, তাদের কাছে অনুরোধ করেছে যে আপনার বন্দি ফেরত পাঠান। উচিত ছিল তাদের, যদি ন্যায় নীতির দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই তার এখানে ফেরত পাঠানো দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম যে এর মধ্যে আইনের আবার তারা একটু সংশোধনী করে নিয়েছে পরে, যে যদি দেখা যায় তার প্রাণ সংশয় হবে কিংবা অন্য কিছু হয়, তাহলে সেখানে তাকে বন্দীকে নাও পাঠাতে পারে, এই বিষয়টা। তো এখন তারা এই বিষয় নিয়ে তারা যে যুক্তি দেখায়, সংসদে আমাদের তো যে 10 ট্রাক অস্ত্র মামলায় যে ইয়ে ছিল, আরে বিচ্ছিন্নতাবাদীদের ছিল, তাদের তো কি জানি পরশ বড়ুয়া, সেখানেও কিন্তু প্রাণ সংশয় হতো, বাংলাদেশের ছিল সেম ছিল। তো সেই হিসেবে তারা কিন্তু এইখানে পাঠাতে বাধ্য। এবং নীতি নৈতিকতার দিক দিয়েও যদি হয়, আন্তর্জাতিক প্রোটোকল হিসেবে যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু এই অপরাধী, এখন তো সে সাজাপ্রাপ্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামিকে তো অন্য দেশে রাখতে পারে না, তাকে অবশ্যই ফেরত পাঠাতে হবে এই বিষয়ে। তো সেই বিষয়ে বাংলাদেশ অলরেডি মানে সেখানে তাদেরকে পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে যে অবিলম্বে, যেহেতু তার সাজাপ্রাপ্ত আসামি, অতএব তাকে ফেরত পাঠানো। সেখানে ভারতের যে বিষয়টা, তারা বলতে চায় যে সে আমাদের অতিথি এবং এখানে প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে এইখানে আসছেন, তো তাদের প্রাণ রক্ষা করাটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যুক্তি দিয়ে তারা হাসিনাকে রাখতে চাচ্ছে আর কি। তো এইটে তাদের যুক্তি ঠিকই আছে, কিন্তু একজন অতিথিকে সে রাখতে পারে, কিন্তু একজন অপরাধীতে, মৃত্যুদণ্ড আসামি, যিনি এতগুলো খুনের মামলার আসামি, এগুলো তো বটেই। সবচেয়ে বড় ব্যাপার, যদি আমরা মানে ভারতের যদি একটু, এটা তো সিভিলাইজেশনের ব্যাপার, আর একটা হচ্ছে যদি হিন্দুত্ববাদ, এখন যারা আছে ভারতের বিজেপি গভর্নমেন্ট, ওরা যদি হিন্দুদের দিক নিয়ে চিন্তা করে, তাহলেও আপনি 1992 সালে যে ঘটনাটা আপনি জানেন কিনা, যে যখন ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটু ওইখানে গ্যাঞ্জাম চলছে, তখন শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুকে ডেকে এক ব্যাগ টাকা দিয়ে বলছে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। এবং শেখ হাসিনার পরিকল্পনায় প্রথমে ঢাকেশ্বরী মন্দির, তারপরে হচ্ছে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুড়ো শিববাড়ি মন্দির, রামকৃষ্ণ মিশন, গৌরী মঠ, সারা ঢাকা শহর প্রত্যেকটি মন্দিরে আগুন ধরাইছে। মরণচাঁদের মিষ্টির দোকান থেকে আরম্ভ করে বহু মানে হিন্দু দোকানপাট পোড়ানো হয়েছে, সারা বাংলাদেশে আগুন ধরাইছে। সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল শুধু হিন্দুদের বাড়িতে হামলা এবং হিন্দুদেরকে মানে এই যে গ্রামের পর গ্রাম হামলা, ধর্ম অবমাননার অজুহাত দিয়ে কুমিল্লায়, নাসিরনগর, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, তারপরে এদিকে খুলনা, যশোর, বিভিন্ন জেলায় যে হামলাগুলো হয়েছে, সেটা কিন্তু শেখ হাসিনার মস্তিষ্ক প্রসূত। এবং এগুলো প্রমাণিত। আবার ইন্ডিয়ান একটা পলিটিক্স আছে, শেখ হাসিনা কিন্তু কংগ্রেসপন্থী ছিল, শেখ হাসিনা বিজেপির সাথে তাহলে সেই হিসেবে যদি স্বজাতি প্রীতিটাও দেখায়, তারপরেও শেখ হাসিনার মৃত্যুদণ্ড কিন্তু তখন হয়, সেটাও কিন্তু একটা জাতি গোষ্ঠীকে নির্মূল করার যে ঘটনা, সেটা কিন্তু শেখ হাসিনা করেছে। বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদের উপর যতগুলো হামলা, তার সবগুলোর পরিকল্পনা শেখ হাসিনা। এবং এটা কিন্তু প্রমাণিত। আপনার এখন তো গোপন করার কিছু নাই, এখন প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি মানুষ সাংবাদিক। একটা কিছু ঘটলেই মানুষ সঙ্গে সঙ্গে পথচারী একটা মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলে, ভিডিও করে ফেলে, যেটা আগে সম্ভব ছিল না। যেটা বললেন, বাংলাদেশে যত
যতগুলি ঘটনা ঘটেছে, জাতিগত এই দাঙ্গা বলুন, হিন্দু মুসলিমদের মধ্যে চলো, আপনি বলছেন সবকিছুর পেছনে শেখ হাসিনা। শেখ হাসিনা। এটা কি আপনি জেনে শুনে ভেরিফাই করে বলছেন? আমি জেনে শুনে ভেরিফাই করে বলছি। আমার কুমিল্লার ঘটনা তো আপনারা জানেন, একেবারে জলযন্ত্র পাহাড় সাহেবকে দিয়ে করানো। এতে দিয়ে আওয়ামী লীগের আসলে কি? আওয়ামী লীগের বিষয়টা, আওয়ামী লীগ চাচ্ছে যে এইখানে সে বিশ্বব্যাপীকে বোঝাতে চায় যে আমি চেয়ারে আছি বিধায় জঙ্গিটাকে একটু আমি দমন করে রাখছি। তা নাহলে বাংলাদেশে যেভাবে জঙ্গি বেড়ে উঠতেছে, তো অতএব ওই জামাত কিংবা বিএনপিরা যদি ক্ষমতায় এসে পড়ে তাহলে ভারতের অস্তিত্ব থাকবে না, তার সেভেন সিস্টার থাকবে না, বাংলাদেশের মাইনরিটিরাও থাকতে পারবে। এটা হলো তাদের একটা যে কারণে মাঝে মাঝে সেই ঘটনা ঘটিয়ে সে ওইটাকে জাস্টিফাই করে। এই পর্যন্ত আপনারা শেখ হাসিনাকে এই দোষে অভিযুক্ত করে কোনো ধরনের রিপোর্টও আপনারা সাবমিট করেননি? আমরা করেছি, এটা নিয়ে আমরা বহু মিছিল মিটিং করেছি, এমন প্রত্যেক বছর আমরা রিপোর্ট পেশ করেছি। আমরা একবার প্রকাশ্যেই বলেছি যে আইনের কাছে আমরা যাই নাই নানা কারণেই। এখানে আমরা মাইনরিটি হিসেবে সবসময় আমরা একটু ভয়ে ভীতির মধ্যে থাকি। যখন কোন একটা ঘটনা ঘটলেই, যেহেতু এমনিতেই আমাদের ঘাড়ের পর চেপে সে ক্ষমতায় থাকতে চায়, তো তারপরেও নানা কারণে হেনস্থা হওয়ার ভয়ে অনেকেই মানে এই সমস্ত মধ্যে যেতে চায় না, ঝামেলার মধ্যে যেতে চায় না, এইগুলো বিষয়টা। তাছাড়া যদি আপনার এই 5 তারিখের ঘটনার আগে যে ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের উপর, এটা বাদ দিলেও তার ফাঁসি হওয়া উচিত ছিল। 91 সালের ঘটনায় বিভিন্ন সময় মানবতা বিরোধী যে সমস্ত ঘটনা উনি ঘটিয়েছে, তার দায়ে ওনার ফাঁসি হওয়া উচিত। আচ্ছা, এখন বাকি রইল যে আমি একটু যদি শেষ কথা শুনতে চাই আপনার, যে আওয়ামী লীগের এখন যে হাক ডাক শোনা যাচ্ছে, কালকে তারা শাটডাউন ডাক দিয়েছে, তাদের সফলতা করে তারা এই মোকাবেলা কতটুকু সাকসেস দিতে পারবে মনে করেন? মোকাবেলা বলতে গেলে কি, মানুষ আসলে তো একটু সন্ত্রাসী দেখলেই ভয় পায়। এখন কে কোথায় বোমা হামলা করবে, কে কোথায় ছুরি মারবে, এই ভয়ে সাধারণ মানুষ, কিন্তু মানুষ যত সিভিলাইজড হয় তত ভয় পাইবে। মানুষ যত অশিক্ষিত থাকে, বর্বর থাকে, তারা আবার সাহসী থাকে। তো বাংলাদেশের মানুষ তো এখন সভ্যতার মানে ভালো পজিশনে গেছে। এখন ইচ্ছা করলে একজন সন্ত্রাসীর সঙ্গে যুদ্ধ করতে চায় না, তাদের কি করতে চায় না। এই ভয়স্থটা একটা গাড়ি নিয়ে রাস্তায় নামবে, কেউ যদি হঠাৎ করে একটা বোমা হামলা করে, তার গাড়িটা নষ্ট হবে, এই ভয়ে অনেকে গাড়ি নামায় না দেশ থেকে। তাছাড়া আওয়ামী লীগের সমর্থনে কোনো কিছু না, গাড়িটারে একটু রাস্তায় একটু কম বেরোয় শুধুমাত্র নিজেদের সেফটির জন্য। স্কুলে পাঠাবো, আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো, যদি রাস্তায় যাওয়ার পথে একটা ছোটখাটো একটা ছুরি মারে, কেউ একটা বোমা হামলা করে, যে কারণে নিজের সেফটির জন্যই মানুষ এই সব দিনগুলোতে কেউ বের হয় না। এটা আওয়ামী লীগের কোনো সফলতা নয়। আওয়ামী লীগের মধ্যে মানুষের সহানুভূতি কিছুই নেই। আপনাকে অনেক ধন্যবাদ। যারা প্রশ্ন একই প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় আজকে দেখলেন এটি, এবং ভারতের তথ্য প্রকাশে তারা বলে দিয়েছে তাদের অবস্থা। জি, আপনাকে ধন্যবাদ। আমার সাথে যারা সভা আলোচনা করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার আগে আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আসলে মনের ভিতরে একটু দুঃখ আমার। দুঃখটার পিছনে কারণটা হচ্ছে যে আজকে যে আওয়ামী লীগের সভানেত্রী, তার আজকে ফাঁসির রায় হয়েছে। 1949 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল। আজকে ওনার 49তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনটাতে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি দুঃখিত, আজকে শুরুতে বলা উচিত ছিল। সেই মাওলানা ভাসানীর হাতে গড়া দল 1957 সালে তিনি দলটা থেকে পদত্যাগ করেছিলেন। কত স্বপ্ন নিয়ে, কত কিছু নিয়ে এই দলটা গর্ব করা। যারা পরেশ ভাসানী মাওলানা ভাসানী সাহেবের পুত্রের ঘরের নাতি। আচ্ছা, তো সেই সময়টায় তারপরে এই দলটি মহান স্বাধীনতার আপনার সংগ্রামের প্রধান নেতৃত্বকারী দল ছিল, এটা অস্বীকার করা, এটা কেউ অস্বীকার করতে পারবে। সেখানে মাওলানা ভাসানী ন্যাপ ছিল, মনীষী ছিলেন, আমরাজুল, মুজাফফর ছিলেন, সবাই ছিলেন। যে চোখের সামনে এত অধপতন হবে, এটা আমার জীবনের একটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের ক্ষেত্রে। আমার দেখা অধরমটা কি আজকে দাঁড়িয়ে বলছেন, কিন্তু হোয়াট অ্যাবাউট জাস্ট 2 years ব্যাক? অধপতনটা আসলে তো কোনো সময় শুরু থেকে তো অধপতনটা হয় না, ধীরে 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 তার নেতৃত্বের অত্যাচারের মাধ্যমেই কিন্তু একটা সময় এসে শেষ হয়ে যায়। এবং একটা সময় আওয়ামী লীগের উচিত ছিল যে সভানেত্রী বা সভাপতিকে পরিবর্তন করা, এবং কয়েক দফা কিন্তু সে সুযোগও কিন্তু ছিল। যদি আজকে সেটা করতো তাহলে কিন্তু খুব ভালো হতো আওয়ামী লীগের জন্য। আজকে যদি শেখ হাসিনা যদি এই সকল অপরাধগুলো যদি না করতো, তাহলে কি আজকে তার সাজা হতো না। কিন্তু চরম পর্যায়ে কিছু কিছু কাজ উনি করেছে, অন্যায় কিছু করেছে, যেটার জন্য ওনার এই সাজাগুলো কাম্য। আমরা মনে করি যে ভাই একটা কথা বললেন যে আওয়ামী লীগের অনেক
অপরাধীরা, সাবেক মন্ত্রীরা এখন জেলে রয়েছে, তাদের সাজা দিতে হবে। হুম। তাদের সাজা দিতে হবে, এটা একটা ফোর্সফুল একটা বিষয় হয়ে গেল যে আমি তাকে সাজা দিব। জিনিসটা হবে যে আপনি প্রচলিত আইন, ট্রাইব্যুনাল, সাক্ষী সবকিছু মিলে আপনাকে এটা করতে হবে। এই যে কথাটা ওটাই মিন করেছেন। হ্যাঁ, না আমার জানি আমি, আমার কাছে মনে হয়েছে সংক্ষিপ্ত, আমি অল্প একটু শুনেছি তো, হয়তো বা সেটার জন্য হতে পারে। আমি সংক্ষিপ্ত না, আমি কমপ্লেন করিনি, আমি বারবার কিন্তু বলছি যে ওই পরিমাণ হয়তো প্রমাণিক দলিলপত্র হয়তো এই কেসগুলোর সাথে তাদের পাওয়া যায়নি দেখে হয়তো তাদেরকে সাজা দেওয়া হয়নি। কিন্তু যদি তাদেরও নামে এরকম কোনো কিছু পাওয়া যায়, এবং যেগুলো আসলে প্রমাণিত বটে, কারণ পলকের হাতে পুরো বাংলাদেশ ব্ল্যাক আউট হয়েছে, সে নিজে ঘোষণা দিছে যে ইন্টারনেট বন্ধ আছে, ইন্টারনেট নষ্ট হয়েছে, ব্ল্যাকআউটের সুযোগ কিন্তু অনেক 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 ওই সময়টাতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। তো সেটা থাকার পরও, তারা জেলের মধ্যে থাকার পরও, তাই বলে প্রমাণ ছাড়াই কাউকে, আমি বলছি না, আমি চাই ওটা দ্রুত হোক, আমি বলছি ওটাই দ্রুত হোক, এবং ওটা জনগণের সামনে ওটাই দ্রুত করে দেখানো হোক যে ওরাও মানে দোষী এবং তাদের সাজা। না, অবশ্যই আমরা আমরা সবসময় বিচার বিভাগকে চাইবো যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ হোক, কিন্তু আদৌ কি সেটা সম্ভব, সেটা কি হয়? সেটা কিন্তু হয় না। আমি একটা জিনিস বলি, সেটি হচ্ছে যে এই রায়টা অনেকে কিন্তু বলবে খুব দ্রুত হয়েছে। আমি দ্রুত হওয়ার পিছনে আমি একটা মাত্র কারণ দেখি, সেটা হচ্ছে যেটা শেখ হাসিনা এবং যে 3 জনা বা 2 জন, আপনি কি মনে করেন যে দ্রুত হয়েছে? 1.5 বছর লেগে গেল? হ্যাঁ, এরকমই। কিন্তু অনেক হত্যার মামলা তো আপনি দেখেছেন যে আপনার যিনি আপনার একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবু, ওনারা কিন্তু হত্যা, আমরা দ্রুত ওনারটা কিন্তু অনেক সময় তো অনেকেরই, ওনার কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল। কিন্তু এই যে দেখেন 17 বছর পরে বা 15-16 বছর পরে উনি কিন্তু মুক্ত হয়ে চলে আসছে। 11 বছর 10 মাস। হ্যাঁ, 11 বছর 10 মাস পরে। তো তখনই কিন্তু আইনি প্রসিডিউরটা কিন্তু আপনার মানে সেভাবে কিন্তু আপনি আইনের ওই প্রসিডিউর উপরে কিন্তু আপনি প্রশ্ন তুলতে পারবেন না যেটা ভুল ছিল, ভুল কিন্তু আপনি বলতে পারবেন না। এখানে একটা দিকে খুব দ্রুত হয়েছে, একটা ভালো দিক, সেটা হচ্ছে যে আমাদের রাজ সাক্ষীটা আমরা পেয়েছি বলে এটা একটা দ্রুত সমাধানের দিকে যেতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ওখানে আত্মসমর্পণ করার মতো মানে আসামির পক্ষের কোনো সাক্ষী টাক্ষী ছিল না, যেখানে একটা লম্বা সময় এখানে লাগতো, সেটা কিন্তু এখানে ছিল না। তো সেজন্য এখানে একটা রায় এটা এসেছে। এখন মূল চিন্তার বিষয়, আমি এখানে একটু যদি প্রশ্ন করি, এছাড়া কি আপনি কোনো ধরনের সন্দেহ করছেন যে ইচ্ছাকৃত ভাবে আসলে শুধুমাত্র শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই রায়টাকে এত দ্রুত দেওয়া হয়েছে? না, যদি না, আমি আপনার কথাটা মনে হচ্ছে এরকম কিছু একটা ইঙ্গিত আপনি করতে চাচ্ছেন কিনা? না সাগর ভাই, আমি এটা চাচ্ছি না। আমরা সবসময় আমি রাজনীতি একদম স্বাভাবিকভাবে দেখছেন নাকি এখানে কোনো কিন্তু বাট আপনি পাচ্ছেন? না, আমি কোনো কিন্তু না, মানে ব্যাপারটা হচ্ছে এটা পর্যালোচনার এখন বিষয় রয়েছে। আমি মনে করি রায়টা এখনো আমরা আমাদের রাজনৈতিক দল এখন পর্যন্ত এটা কিন্তু আনুষ্ঠানিক কোনো মতামত আমরা বা এটা কোনো কিছু আমরা কিন্তু এখনো দেখি। এটার পিছনে কারণটা হচ্ছে যে আমরা রায়টাকে আমরা পর্যালোচনা করতে চাই। পর্যালোচনার পিছনে যে কয়টা কারণ থাকবে তার মধ্যে প্রধান কারণটা থাকবে যে পরবর্তীতে যাতে কেউ এটাকে নিয়ে বলতে পারে না যে এই রায়টা ঠিক ছিল বা প্রভাবিত রায় ছিল, তাহলে কিন্তু সবকিছু আপনার শেষ হয়ে যাবে। এটা তো শুরু, তার তো 24টা মামলা, এটা তো প্রথম শুরুটাই যেরকম এই দাদা একটা কথা বললেন যে ওনার যে উকিল ছিলেন শেখ হাসিনা, সে হাসতেছে। এই নাটকগুলো দেখলে পরে কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে যে আসলে কি এটাকে নাটক সাজানো হলো। সে তো শেখ হাসিনা তাকে নিয়োগ দেয়, এবং সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেছে আপনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই 2 জন আসামির সাথে করেছিলেন, উনি বলেন না, আমি কোনো সময় যোগাযোগ করার চেষ্টা আমি করি নাই, ওনারাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি দিয়েছেন, আপনি আইনগত ভাবে দিয়েছেন, কিন্তু তার এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল তার পক্ষে এই ধরনের উকিল দেওয়া, যে কিনা ওই যে একটা ভিডিওতেও একটা লিক হয়েছে দেখলাম, যেটা ওই হঠাৎ করে মানে জর্জের সামনে কি জানি একটা বলে যেটা বোঝা গেল যে একটা নাটক সাজানো, যে তাকে দুর্বল করে দেওয়ার জন্য। এসব একটা হাতিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটি আইনের দুর্বলতা, একটা হাতিয়ার, যেটা অলরেডি আমি দেখলাম যে আপনার শেখ হাসিনা সে 5 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে কিন্তু এই কথাগুলো যাতে না উঠে। আপনি একটা জিনিস দেখেন, যিনি এই আপনার এই ট্রাইব্যুনালটা যিনি তৈরি করেছেন, আমরা এই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছিল মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, ঠিক আছে, এবং তারা সশরীরেই কিন্তু তারা উপস্থিত ছিল। এবং এখানে আমি জানি না এটা সংশোধন হয়েছে কিনা, যে সশরীরে না থাকলে কিন্তু আপনি বিচার করতে পারেন,
এটা মানে সংশোধিত করা হচ্ছে। এখানে যে কয়টা আইনের সংশোধন এই ট্রাইব্যুনালকে কেন্দ্র করে করা হয়েছে, সেটি কিন্তু আওয়ামী লীগকে রেখেই কিন্তু করা হয়েছে, শেখ হাসিনাকে মাথায় রেখেই কিন্তু করা হয়েছে, যে যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে সে বের হয়ে যায়। কিন্তু আইনের হাত তো অনেক লম্বা, আইন অন্ধ হয়। কোনো না কোনো দিক থেকে যদি আমরা ভবিষ্যতে, এখন না, আজ থেকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পরে যদি এটা নিয়ে প্রশ্ন উঠে, তখন আপনি কি করবেন? এই যে আপনি বলছেন বন্দি বিনিময় আমাদের হয়েছে, আমাদের তো অনুপ চেটিয়া না কি আমরা দিয়েছি না তাকে? তো যখন তাকে হস্তান্তর করছি, ভারত কি তাকে ফাঁসি দিচ্ছে? ভারত কি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে? তার সংসদ ছিল, না। তার শতভাগ সংসদ ছিল। হ্যাঁ, না, কিন্তু সংসদ ছিল, কিন্তু তাকে কি দিয়েছে সাজা কি না দিয়েছে সে তার চেয়ে না, প্রশ্ন করুন। নিয়ে করেছে তাকে কি? পাঠালে পরে সেখানে তার প্রাণ সংসদ ছিল, এটা তো সত্য। না, কিন্তু তাকে পাঠানোর পরে ভারত কি তাকে ফাঁসি দিচ্ছে? দেয়নি। দেয়। তাহলে কিন্তু পরবর্তীতে সে কিন্তু ঠিকই রাজনীতি করার সুযোগ পেয়েছে। তাহলে একইভাবে তাকে তো ঠিকই দল করানো শেখ হাসিনা কেউ করুক, শেখ হাসিনা না, এমন আমি যদি বলছি বলে যে বন্দি ফাঁসি দিবে, বিনিময় আবার রাজনীতি করার না, সুযোগ দিতে আমি পারে। এটা বলছি। তাহলে সেক্ষেত্রে এই যে কেন ভারত করছে না? এই যে একজন আরেকজনের যে এই মানে এই যে আমাদের চুক্তির অনুযায়ী যে আমরা দিচ্ছি, তা আমরা দিলে পরে তারা কি করতেছে? তারা কিন্তু এরকম একটা আচরণ করেছে, তারা কিন্তু তাকে ফাঁসি দেয়নি, কোনো কিছু দেয়নি। আচ্ছা, সেই চুক্তির ভিতরে কিন্তু একটা জায়গাতে একটা ক্লজ থাকে আপনার, সেটা হচ্ছে যে তারা যদি মনে করে যে রাজনৈতিক কোনো হয়রানি শিকার হয়েছে বা কোনো বিচার রাজনৈতিক ভাবে হয়েছে, তাহলে তারা হস্তান্তর নাও করতে পারে, তারা দিতে নাও পারে। এইটা কিন্তু লেখা। কিন্তু তারা কিন্তু আমাদের এখানে যারা ছিল, তারা কিন্তু রাজনীতি বিবেচনার মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয় না, তাদেরকে সন্ত্রাসী হিসাবে কিন্তু সে জায়গায় দেখানো হয়েছিল, তাই তো? সেজন্য তাদেরকে ওভাবে। কিন্তু এটা তো রাজনীতিক একটা ব্যাপার হয়ে গেছে, এবং এটা মাথার মধ্যে আপনার একটা জিনিস রাখতে হবে যে সেই স্বৈরাচার যেভাবে সে বাংলাদেশকে পরিচালিত করেছে, সে কিন্তু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকলে সেটা কি হয়, আমাদের সে অনেক একটা রাষ্ট্রের আশ্রয় নিলে সে রাষ্ট্র অনেকভাবে চিন্তা করে, তার পার্শ্ববর্তী রাষ্ট্র, তার কিছু স্বার্থ এখানে থেকে যাবে, যে আমি দিলে পরে একরকম হবে, না দিলে পরে আরেক হবে, আমি এটা নিয়ে বাংলাদেশের সাথে খেলা খেলবো। কারণ এই সরকার আসার পরে প্রথম মোটিভটাই কিন্তু শুরু হয়েছিল ভারত, এবং সেখানে কোনো স্পেস তৈরি হয় নাই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই সরকারের। কোন স্পেস গঠিত হয়নি। প্রথমে 7 সিস্টার নিয়ে কথা বলা, তারপরে আপনার অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলা, যেটা সরাসরি আপনার মানে উপদেষ্টারা বলেছে, বা অন্যান্য যারা ছিলেন ছাত্ররা তারা যখন বলেছে, মানে শুরু থেকে যখন ভারত বিদেশি হয়ে গেছে, তখন তারা ভারত বুঝেছে যে না, এদের সাথে আমাদের আর কোন স্পেস এই জায়গাটায় নাই, যেটা হচ্ছে না। তো আমি মনে করি যে ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন উঠে, সেটা নিয়ে আমাদের এখন চিন্তা একদম স্পষ্ট, জনাব স্পাই সম্রাট একদম স্পষ্ট কথা বলেছেন। কিছু কিছু বিষয় তো প্রশ্ন তোলার সুযোগ থাকেই, কারণ আমরা আচরণে দেখেছি, আমরা কিছু কিছু বিষয় দেখেছি যে এর মধ্যে কিছুটা হলো সংশয় এবং সন্দেহ দেখা দিয়েছে। আপনি মনে করেন যে আসলে টার্গেট করেই শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া দিয়েছে? জি সাগর ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সাথে সহ-আলোচক বিন্দু সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে। দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে এই মামলাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন প্রেক্ষাপটে। বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে স্বাধীনতার পরে কোনো রাষ্ট্রপ্রধান এবং কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয় নাই, এবং এত শর্ট টাইমের মধ্যে হয় নাই, এবং এত শর্ট টাইমের মধ্যে কেউ এত মানুষকে গণহত্যাও করে না। সবকিছু কিন্তু এক্সেপশনাল। এখন আপনি যদি আসেন যে এই একই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে মানবতা বিরোধী অপরাধ দায়ী যুদ্ধ অপরাধীদের পাশে দেওয়া হয়েছে, কত বছর আগের এভিডেন্স নিয়েছে, সেখানে 1971 সালের এভিডেন্স। এটা তো আমার চোখের সামনে, এটা তো এভিডেন্সেরই প্রয়োজন। আমি মনে করি এই মামলাটার রায় আরো আগে হওয়া উচিত ছিল। যথেষ্ট এভিডেন্স রাষ্ট্রপক্ষের কাছে আছে, আমার কাছে যে এভিডেন্স আছে, এই এভিডেন্সে হাসিনার 10 বার ফাঁসি হয়, অন্য কারো দরকার নাই। তো প্রত্যেকটা মানুষের হাতে হাতে যে ফোনগুলো আছে, সেই ফোনগুলোতে আপনার কাছে যে এভিডেন্স আছে, আমি মনে করি ফেস দ্য পিপলের এই এভিডেন্সের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে 100 বার ফাঁসি দিতে পারে। সবকিছু তো আমাদের চোখের সামনে। আপনি 1 বছরের মধ্যে আমরা ভুলে যাই কি করে? হাসিনা যে বিতর্কিত রায় দিয়েছে যুদ্ধ অপরাধীর নামে, সেটা হচ্ছে 1971 সালের। আপনি কত বছর আগের এভিডেন্স এখানে নিয়ে আসছেন? সেটা যদি ধরেন 10 বছর লাগে, সেটা কয় বছরের মধ্যে দিয়েছে? 2 ইয়ার্স আর 3 ইয়ার্স। তাহলে এখানে তো আমি মনে করি যে 6 মাসের মধ্যে এটা দ্রুত বিচার আইনে হাসিনাকে ফাঁসি দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা স্বচ্ছতার জন্য একেবারেই কোনো প্রকার, আমি মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন, এর আগে কোনো রায় কি আপনি দেখেছেন যে এভাবে সরাসরি লাইভ টেলিকাস্ট হয়েছে? শুধুমাত্র এটা সম্ভব হয়েছে বাংলাদেশের মানুষ যে 5 তারিখের পরে বলেছে যে আমরা সব বিষয়ে জাস্টিস চাই, আমরা মব জাস্টিস চাই না। যদি মব জাস্টিস হতো, তাহলে তো বাংলাদেশে আওয়ামী লীগকে ধরে ধরে ঘরে গিয়ে গুলি করে মানুষ মারতো।
তো সেটা তো হয় না। আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। তারা তো গণজাগরণ মঞ্চ করেছে সেই সময়। এই সময় কয়টা গণজাগরণ মঞ্চ হয়েছে? বিচার কিন্তু কেউ প্রভাবিত করে নাই। আপনি করেন নাই, আমি করি নাই। জুলাই যুদ্ধে কেউ গিয়ে আদালতের সামনে গিয়ে বলে না যে খুনিকে ফাঁসি দিয়ে দাও। রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্র যে বিচার প্রক্রিয়া, আমরা বারবার বলেছি যে স্বচ্ছতার সাথে। তো এটা তো একটা মামলায় রায় না। হাসিনার যতগুলো মামলা আছে প্রত্যেকটা মামলায় তার ফাঁসি হবে। প্রত্যেকটা মামলায় তার ফাঁসি হবে। এটা ধরেন আর জনগণ 5 তারিখে রায় দিয়ে দিচ্ছে। এখন কোর্ট যেটা অফিস আদালত সেটা সেই রায়টা আসছে, কিন্তু রায় আমরা 5 তারিখে দিয়ে দিয়েছি। তিনি যা করেছে বাংলাদেশে, এটা তো আমি বললাম না যে মানুষ তো চোখ বন্ধ করে এখনো ট্রমাটাইজ। যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো এখনো মানে আপনার ঘুমের মধ্যে বাচ্চারা হাসিনাকে স্বপ্ন দেখে যে ভূত আসছে, রাক্ষস আসছে। তো এটা নিয়ে আমি মনে করি যারা বিতর্কিত, যারা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করবে বা যারা এই রায়কে যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, আমি মনে করবো যে তারা ইনিয়ে বিনিয়ে এখনো আবারও দিল্লির দাসত্ব বাংলাদেশে আনতে চাচ্ছে। কারণ এই রায়টা আমরা দিয়েছি শুধুমাত্র ভারতের চোখে চোখ রেখে আমরা এই রায়টা দিয়েছি। এই প্রফেসর ইউনূস সরকার সফল হয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি যে উনি যদি চায় খুনি হাসিনাকে এনে বাংলাদেশে এই ফাঁসি খুব অল্প সময়ের মধ্যে কার্যকর করতে পারবে, প্রফেসর ইউনূস যদি চায়। তো সারা বিশ্ব যেখানে বলছে যে সে গণহত্যাকারী, সে খুনি, সেখানে ভারত তাকে কতদিন রাখবে? আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক সমিতির ব্যানারে একটা এই প্রেস রিলিজ দেওয়া হয়েছে এই রায়কে নিয়ে। আমি তো মনে করি তাদের প্রত্যেককে আইনের আওতা আনা উচিত যে এই রায়কে আপনারা যে ডিফেন্ড করছেন, এই রায়টা নিয়ে কথা বলছেন, আপনার কাছে কি এভিডেন্স আছে? বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে, প্রত্যেকের হাতে ফোন আছে, প্রত্যেকের হাতে এভিডেন্স আছে যে হাসিনা খুনি, গণহত্যাকারী। তো এখানে তো আপনি দিবালোকের মতো সত্য, আপনি কয়টাতে তাকে ফাঁসি দিবে? এখানে যদি 2000 খুন হয়ে থাকে তার মধ্যে 1000 খুনের দেয় হাসিনাকে ফাঁসি দেওয়া, আমি মনে করি যে এটা আইনগত ভাবে যায়। আপনি তো শুধু পলিটিক্যাল ভয়েস ক্রিয়েট করলে তো হবে না। প্রত্যেকটা বিষয় বাংলাদেশের মানুষের চোখের সামনে হয়েছে। যিনি গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে প্রথমে একদলীয় ব্যবস্থা কায়েম করছে, তারপরে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ব্যবস্থা কায়েম করেছে, বিনা ভোটের পরপর 3টা নির্বাচনের মূল হোতা, আপনি তাকে কয় মামলায় ফাঁসি দিবেন? বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে হেফাজত থেকে এই মানে 5 শাপলা চত্বরের সে ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার সাথে হাসিনা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। আর এই জুলাইয়ের গণহত্যার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত, কোনো পরোক্ষ না, সরাসরি তার নির্দেশে হয়েছে যা হয়েছে। তো আমি মনে করি যে এগুলোর জন্য আমাদেরকে আমাদের কোনো বিষয় নিয়ে সংশয় প্রকাশ করার নেই। আমাদের এখন শুধু একটাই দাবি, ডিসেম্বরের মধ্যে এই ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে, শুধু ব্যক্তি হিসেবে না, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কারণ তিনি তো দলের প্রধান। তার মানে তিনি যখন ফাঁসি হয়েছে, এই দলটা যখন ব্যান্ড হয়েছে, তাহলে এই দলের সাথে যারা অপরাধী ছিল প্রত্যেককে ফাঁসি। না, আমি তো মনে করি না যে কোনো অস্পষ্টতা আসলে আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই। এবং আমরা মনে করি যে এই রায়টা তো বাংলাদেশের ইতিহাসে আইনগণে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী 100 বছর। যে এরকম একটা লাইভ টেলিকাস্ট হয়েছে, মানুষ সবকিছু সরাসরি দেখতে পাচ্ছে, সেখানে রায় ঘোষণা হচ্ছে। আমরা তো দেখেছি যে বাংলাদেশে কিছু কিছু মামলার রায় দিল্লি থেকে মানে জজ রায় ঘোষণা করার 15 মিনিট 20 মিনিট আগে একবারই পঠিত রায় বাংলাদেশে এসেছে। তো সেগুলো কি? এই ধরনের বিচার ব্যবস্থা আমি মনে করি 5 তারিখের পরে, এবং আমাদের এই চিফ প্রসিকিউটর তাজুল ভাই যেই মানে যে এভিডেন্স গুলো হাজির করেছে এবং সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আন্তর্জাতিক মনে হয় আজকে বড় আন্তর্জাতিক একটা ইয়েতেও এটা লাইভ কাস্ট হয়েছে। তা আপনি তো এটা তো আন্তর্জাতিক মানদণ্ডকে সামনে রেখেই, তা না হলে তো কত বাংলাদেশের মানুষ যদি কথা বলে সেটা তো হবে না। সারা বিশ্ব দেখেছে যে বাংলাদেশ পারে, বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে ফাঁসিও দিতে পারে, ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশ এককভাবে স্বাধীন হতে পারে। তারা তো সে 71 সাল থেকে শুরু করে বারবার বলে আসছে যে আমরা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছি বাংলাদেশকে। তাহলে আপনারা 24-এ কি করেছে? মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে এই কথা বলে বলে এই আপনার 24 পর্যন্ত বাংলাদেশকে তারা সব সময় বলেছে যে কথার মাধ্যমে যে আপনারা মাথা নিচু করে থাকেন, আমাদের সহযোগিতা ছাড়া আপনারা স্বাধীনতা পাননি। তা আমরা তো 24 সালে তো আপনারা তো সহযোগিতা করে নাই, তারপরে তো বাংলাদেশের মানুষ একদলীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছে, এই জেএনজির দ্বারা সম্ভব হয়েছে। সুতরাং আমি মনে করি ধরেন এই আন্দোলনের সাথে যারা ছিল, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 30-এর মধ্যে 20-এর মধ্যে তাদের বয়স। তো তারা যদি রাজনীতি করে, তা আগামী ধরেন 70 বছর 50 বছর 100 বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং দিল্লির দাসত্ব আমি তো মনে করি না যে মেনে নিবে। এই জুলাই মানে একটা রাজনৈতিক দল না, এটা তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এনসিপির বিষয় না, জন অধিকার পার্টির বিষয় না, জামাতের বিষয় না, বিএনপির বিষয় না। এই অভ্যুত্থানটা হয়েছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে। মানে সাধারণ মানুষ, এদেশের সাধারণ আপামর জনগণ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে এবং দিল্লিকে বলেছে যে ঢাকার সিদ্ধান্ত ঢাকায় বসে হবে। দিল্লি থেকে বাংলাদেশের কোনো নির্বাচন পরিচালিত হবে না, কোনো সরকার ব্যবস্থা পরিচালিত হবে না, কোনো বিচার ব্যবস্থা পরিচালিত হবে না, হাসিনা যা করেছে। তো এগুলো আমি মনে করি যে সাগর ভাই স্পষ্ট বিষয়। তা আমরা শুধু এখন দেখবো
যে সত্যিকার অর্থে যারা উপরে দিয়ে ধরেন এই আপনার সুশীল সাজে ভিতরে দিয়ে আবার বলে যে হাসিনার পক্ষে কাজ করে, দিল্লির পক্ষে কাজ করে, এই মামলাটা রায়ের মধ্য দিয়ে তাদের অনেকেরই আপনি দেখবেন মুখ উন্মোচন হয়ে যাবে জাতির সামনে, যে সত্যিকার অর্থে সে কি চাচ্ছে। এই জিনিসগুলো সামনে চলে আসবে। এবং আমি বিশেষ করে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগুলো এই রায়ের বিবৃতিটা দিয়েছে, আমি মনে করি যে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আগামী 48 ঘন্টার মধ্যে। তাদেরকে আইনানুগ ভাবে তাদেরকে এটা জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কিভাবে 5 তারিখের পরে এরকম একটা রায়কে নিয়ে তারা বিবৃতি দিতে পারে, তাদের শেকড় কোথায়, তারা কি সত্যিকার অর্থে এখনো দিল্লির দোষর, নাকি মানে আওয়ামী লীগের দোষ না, দিল্লির দোষর। এখন আমাদের শত্রু তো আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো 5 তারিখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাহলে দিল্লির যে দোষর, সেখানে যে এখন এক নায়কতন্ত্র আছে, আমরা মনে করি যে সেখানে একটা অভ্যুত্থান হবে এবং সেখানে 5 তারিখের মতো এরকম একটা বিজয় হবে। তখন দেখবেন যে এই জেনজি আর ভারতের জেনজি একই ব্লাড ধারণ করে, কিন্তু সেখানে শাসক গোষ্ঠীর সাথে আমাদের সমস্যা। মানে ভারতের সাধারণ মানুষের সাথে, আপামর জনগণের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের একটা সাংস্কৃতিক মিলবন্ধন রয়েছে দীর্ঘদিন। আপনি মনে করেন সেভাবেই একটা সমাধান আসবে এবং ভারতের সাথে, ভারত থেকে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করতে পারবো। কাজী সালাউদ্দিন তানভীর, বর্তমান দলগুলো তো এখন নির্বাচনমুখী এবং কিন্তু নির্বাচন হবে কিনা সে নিয়েও সংশয় রয়েছে। এবং সবচেয়ে বড় দল বিএনপি তাদের নমিনেশন অলরেডি দিয়ে দিয়েছে। এখন সামনের এই ফেব্রুয়ারিকে ঘিরে জামাত ইসলাম বড় বড় দলগুলো কিন্তু খুব বেশি যে একদম পাশাপাশি আছে, সে অবস্থান ধারণ করছে তাও নয়। এই নিয়েও আপনি কতটুকু এইসব নিয়ে আপনার আশঙ্কা আপনার কাছে শুনতে চাই। এবং ওদের দুই পক্ষ, তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে কিন্তু আবার ফ্যাসিজমের একটা ফিরে আসার সম্ভাবনা অনেকে পুরি হচ্ছে। আপনি কতটুকু? আমি তার আগে একটু পরেশ ভাসানী ভাইয়ের একটা বিষয় নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে ভারত বিরোধিতার কথা উনি বলছেন যে 5ই আগস্টের পরে কোনো স্পেসে রাখা হয়নি, চরম ভাবে ভারত বিরোধিতা একটা কথা। এটারও কিন্তু এক কথায় মূল উত্তর হাসিনাকে আশ্রয় দেওয়া। হাসিনাকে যদি আশ্রয় না দিত, তাহলে সম্রাট ভাই যেটা বললেন যে ওখানকার জেনজিরাও একই ধারণ করে, এর আগেও কয়েকবার জেনজিরাও বেশ কিছু জায়গায় পরিবর্তন আসছে, ভারতের মধ্যেও অনেক কিছু পরিবর্তন হয়েছে জেনজির বিভিন্ন জায়গাতে, তো আন্দোলনের কারণ। তো সেখানে শেখ হাসিনাকে যত দ্রুত তারা আমাদের সরকারের কাছে হস্তান্তর করবে আইনের মাধ্যমে, ততই সেই জায়গাতে স্পেস তৈরি হবে। আর যত দেরি করবে, যদি ভাই যেটা বললেন ডিসেম্বরের মধ্যে যদি হয়, তাহলে জানুয়ারি থেকে একটা নতুন সম্পর্কের দ্বার খুলে যাবে ভারতের সাথে। আর যদি জানুয়ারিতে যায়, তাহলে আরো দেরি হবে। আর এটাকে নিয়েই আপনার যে প্রশ্ন এখন, যে নির্বাচনের আশঙ্কা, এটাও একটা নির্বাচনের আশঙ্কা একটা বিষয়বস্তুতে পরিণত হয়েছে। কারণ আমাদের দেশের রাজনীতি কখনোই মানে একটা নির্দিষ্ট দল তাদের নির্দিষ্ট মানদণ্ড বা মৌলিকতা ধরে নিয়ে রাজনীতি করেনি। যেমন বিএনপি এখন বলে যে জামাত ইসলামী পুরোটাই রাজাকার দল, এখন অনেকের মুখে সেটা বলতেছে, অনেক জায়গাতেই বলছে, এবং তাদেরকে ওইভাবে রাজাকার ট্রিট করে তারা আবার বাংলাদেশ পন্থার বয়ান দেয়, এই ধরনের কথা, বিপরীত কথা তারা বলে। কিন্তু আমরা তো দেখছি যে বিএনপিও জামাতকে নিয়ে সরকার গঠন করছে, মন্ত্রিত্ব দিচ্ছে, তাদের সাথে একসাথে সরকার গঠন করছে। আবার আওয়ামী লীগও একই চর্চা করছে। হ্যাঁ, তার মানে কোন দলই কিন্তু বাংলাদেশ পন্থার ক্ষেত্রে বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তাদের মৌলিকতার মধ্যে থাকতে পারেনি কখনোই। তাদের প্রয়োজনে তারা তাদের বিভিন্ন দলকে ব্যবহার করছে। জামাত কখনো জামাতকে ব্যবহার করছে, কখনো জাতীয় পার্টিকে ব্যবহার করছে। আমরা দেখছি এরশাদকে কিভাবে ব্যবহার করা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদকে কখনো হসপিটালে রেখে রাজনীতি করছে, কখনো কারাগারে রেখে রাজনীতি করছে, জাতীয় পার্টিকে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংকে ব্যবহার করছে। তো এই জায়গাতে সামনের যে রাজনীতিক প্রেক্ষাপট গুলো দাঁড়াচ্ছে, সেটা হলো যে 5ই আগস্টের আমাদের মধ্যে হাসিনা খেদাও বলি, অথবা স্বৈরাচার খেদাও বলি, অথবা জেনজি নতুন কিছু চায়, গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, ওইটার সময় আমরা যে একটা মৌলিকতার উপর ছিলাম যে স্বৈরাচারকে বিদায় করলে এটা সম্ভব হবে, ওই জায়গা থেকে আমরা আস্তে আস্তে অনেকটা সরে আসছি। সরে এসে কি প্রশ্ন দাঁড় হয়েছে? আওয়ামী লীগরা ভোট দিবে কাকে? আওয়ামী লীগের 15% হয়তো ভোট আছে বা 20% ভোট আছে, তারা জামাতকে ভোট দিবে না বিএনপি কে ভোট দিবে? তাহলে বিভিন্ন জায়গাতে আমরা অনেকের বক্তব্যের মধ্যে ওটা দেখছি যে আওয়ামী লীগের কর্মীদেরকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করতেছে যে আপনারা কিন্তু আমাদেরকে ভোট দিলে
সেফ থাকবেন। বা আজকে একটা ভিডিওতে দেখলাম বিএনপির একজন নেতা উঠান বৈঠকের মধ্যে কথা বলতেছে যে আমরা সমন্বয় করে চলছি না, আমরাও তো তাল দিয়ে চলছি ওই সময়, তো এরকম আপনারাও তাল দিয়ে চললে আপনারাও সেফ আমার কাছে থাকবে, এই ধরনের কথা একদম সরাসরি বলতেছে। তো এটা একটা পয়েন্ট দাঁড়াইছে। আবার একটা পয়েন্ট কি দাঁড়াইছে, যেহেতু এখানে হিন্দু মহাজোটের সভাপতি সাহেব নিজে এখানে আছেন, তো এই জন্য বলতেছি যে হিন্দুদের ভোটটাকে এক পাককে মনে করা হতো ওই সময় যে আওয়ামী লীগ ভোট পাচ্ছে, কিন্তু ওই রকম সময়ে কিন্তু আমরা দেখছি যে না, এরকম হয়নি। যেরকম একটা বিশেষ একটা মানে আসনের কথা বলি, দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মৌলানা সাহেবের যে আসনটা ছিল, সেখানে কিন্তু বিপরীতটাই আমরা দেখছি। মানে আওয়ামী লীগের সময় বিপরীতটা দেখছি, বা ওই আগের সময় 96 এর সময় বিপরীতটা দেখছি যে তারা কিন্তু ওনাকে ভোট দিচ্ছে, ব্যক্তি দেলোয়ার হোসেন সাইদিকে অথবা জামাত ইসলামীকে ভোট দিচ্ছে, ওইটাকেও কিন্তু প্রশ্নে আনা হয়েছে। তার মানে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোকে আরো বেশি সামনে মানে নিয়ে এসে একটা ভারত বা হচ্ছে বাইরে যে শক্তি, যারা কখনোই চায় না আমরা মৌলিকতাকে সামনে রেখে রাজনীতি খাড়া করি বা আমাদের দেশ রাষ্ট্র গঠন করুক, ওইভাবে কোনো দল আসুক, তারা এই জিনিসগুলোকে আরো বেশি সামনে নিয়ে আসতেছে। এগুলো থেকে বের হয়ে আমার মনে হয় যে ওই শক্তিকে আর মানে ঢুকতে না দেওয়ার জন্য আমাদের বেশ কিছু পয়েন্টে, কি পয়েন্ট গুলোতে, যেমন জুলাই সনদ অথবা হচ্ছে শেখ হাসিনা বা স্বৈরাচারীর বিচার, এগুলোর ব্যাপারে আমাদের ঐক্যমতের কোনো বিকল্প নেই। ওই সমস্ত জায়গাতে আমরা ঐক্যমত থেকে যদি আমরা রাজনৈতিক মানে বয়ান তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সামনের দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্রের সুযোগ পাবে না। আর যদি এই মৌলিক কথাগুলো থেকে আমরা বের হয়ে এসে আবার যে কথাগুলো বললাম ওগুলো নিয়ে আলোচনা শুরু করি, আওয়ামী লীগকে ছেড়ে দিই না, আমরা ওই 20% লোককে ছেড়ে দিই তাদের মতের উপরে, তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিই, তারা তাদের মত হয়তো পরিবর্তন করেও ফেলতে পারে। এর মধ্যে হয়তো 10% মনে করতেছে হাসিনা কঠিন স্বৈরাচার ছিল, তো সে হয়তো বিএনপির দিকে যাবে, জামাতের দিকে যাবে, এনসিপির দিকে যাবে, অথবা স্বতন্ত্র কেউ ভালো লোক দাঁড়ালে তার দিকে যাবে। অনেকে সাধারণ মানুষের একটা ইয়ে হয়েছে। আমি গত 2-3 দিন আগে একটা ইয়েতে দেখলাম, ফেসবুক পোল ইয়ে করছে, সেখানে বলছে যে মানে সবচেয়ে বেশি আসছে যে নিরপেক্ষ মানুষ, স্বতন্ত্র মানুষদেরকে আমরা এবার জায়গা দিতে চাই, এই জন্য আমরা নিম্নকক্ষ পিআর চাই। এটাই ভোটে জয়লাভ করছে। মানে পিআর চায় না এটা জয়লাভ করেনি, পিআর চায় এটা জয়লাভ করছে। মানে কোনো দলকে সামনে রেখে বলেনি। অথচ দলকে সামনে রেখে বললে কিন্তু বলতেছে, বিএনপি বলতেছে যে আমরা পিআর কখনোই চাই না, কারণ তাদের একটা ধারণা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষের ভোট এখন হচ্ছে বিএনপির কাছে চলে আসছে, বিএনপি একবারে ক্ষমতা চলে আসবে। কিন্তু এই জিনিসগুলো এরকম না। এই জায়গাগুলোতে, এই কি ফ্যাক্টর গুলোতে, জুলাই সনদ বা বিচার, এগুলোর ব্যাপারে আর মনে হয় কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু একটা জায়গা খুব স্পর্শকাতর আছে, সেটা হচ্ছে যে আমরা কথায় কথায় সরকারকে দুর্বল করে ফেলি ইন্টারন্যাশনাল সোসাইটির কাছে। এটা একটা খুব একটাই, যেমন হচ্ছে কখনো কখনো বলে ফেলি যে ডক্টর ইউনূস পারতেছেন না, ডক্টর ইউনূস এটা করতেছেন। এখন কিন্তু ডক্টর ইউনূস নাই, এখন ডক্টর ইউনূস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। যেমন একটা খুব ভালো কথা যে সম্রাট ভাই, এরকম কথা আসা উচিত যে ডক্টর ইউনূস চাইলে হাসিনাকে নিয়ে আসতে পারবে এবং ফাঁসি দিতে পারবে। তা আমাদের কথাগুলো যদি এরকম হয়, তাহলে সরকার শক্তিশালী হবে। আর সরকার শক্তিশালী যদি না হয়, তাহলে কিন্তু নির্বাচন বানচাল, নির্বাচনের মধ্যে এদিক সেদিক হয় এবং পরবর্তীতে তৃতীয় শক্তি ঢুকে যাওয়ার খুব চান্স আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, যে আমিও চাই না কখনো যে জাতীয় পার্টিকে ব্যবহার করে আবার আওয়ামী পুনর্বাসন হোক, অথবা এখন মূলধারার কোন রাজনৈতিক দল, সেটা জামাত হোক বা বিএনপি হোক বা এনসিপি হোক, তাদেরও কোনো ফাঁকফোকর দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগ আসার কোনো সুযোগ বাকি থাকুক। সোহেল তাজ বা এই ধরনের বিভিন্ন ব্যক্তিরা, তারা যেরকম মাঝে মাঝে অতি বাংলাদেশ পন্থা দেখায়, এগুলো আসলে আমরা গ্রহণ করবো না। আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন তুলেন, ফাঁকে আবার হিন্দু ভোটের ব্যাপারও বলেছেন। আসলে হিন্দু ভোট আবার কোন দিকে যাবে বলে মনে করেন? আর জামাত ইসলাম, বিএনপি এখন একটা মুখোমুখি অবস্থানে রয়েছে, সামনে নির্বাচন সম্মত হবে কিনা, সবকিছু মিলিয়ে আপনি কি আশঙ্কা করছেন? ঠিকই দেখেন, যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে, দেশের মধ্যে একটা ঐক্য থাকা দরকার ছিল, যে ঐক্যটা আমাদের মধ্যে নাই। তানভীর সাহেব আমাদেরকে সেটা বললেন যে ঐক্যর যে পরিমাণ থাকার দরকার ছিল, সেটা কিন্তু এখন আর ওই পজিশন নাই। সবচাইতে ভালো হতো যে ওই সময় যদি একটা জাতীয় সরকার গঠন করা যেত, সব দল মত নিয়ে অন্তত 5 বছর যদি একটা জাতীয় সরকার থাকতো,
এই ফ্যাসিবাদ এখন যেমন বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিতে চাচ্ছে, এই মাথাচাড়া আর দিতে পারতো না। এই 5 বছরের মধ্যে বিচার টিচার করে বিচার একেবারে ফাঁসি কিংবা যা শাস্তি সেটা কার্যকর করার মধ্য দিয়ে এই স্বৈরাচারের একেবারে মূলোৎপাটন শেষ করে একটা নতুন করে যদি নির্বাচন দেওয়া হতো, তখন কিন্তু জনগণ মানে একটা সত্যিকার ভারসাম্যমূলক বা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে সেইভাবে না গিয়ে এখনই তোড়জোড় করে যখনই নির্বাচন হয় তখন তো একে অপরের বিরুদ্ধে ভোট টানাটানির চিন্তা থাকে। এই যে বলছে যে বিএনপির কোন নেতা বলছে যে আমরা তো একসময় মিলেমিশেই ছিলাম, এই কথাটা যদি জাতীয় সরকার হতো তাহলে কিন্তু বলতো না, কিন্তু এখন কিন্তু তার ভোট টানার জন্য এই কথাগুলো বলছে। তো আর একই সঙ্গে আমরা দেখছি যে এই যখন কাদের মোল্লার হয় নাই, মানে ফাঁসির আদেশ হয় নাই, তখন কিন্তু আওয়ামী লীগের উচ্চ মহল থেকে তরফ দিয়ে আমরা দেখেছি যে শাহবাগের এখানে মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেইখানে সেই কাদের মোল্লার ফাঁসি চাই, সেটা ফাঁসি চাই বলে এখানে চারপাশে এতগুলো হাসপাতাল, রোগী যেতে পারে না, রোগী রাস্তায় মারা যায়, তারপরেও সরকার সেগুলোকে পেট্রোনাইজ করে তাদেরকে ওইখানে রাস্তায় রেখে রাস্তাঘাট বন্ধ করে সেগুলোর ব্যবস্থা করছে। পরে শেষ পর্যন্ত কাদের মোল্লার ক্ষেত্রে মানে তাদের দিয়ে ফাঁসিটা কার্যকর করা হলো। তো এবার কিন্তু তা হয়নি। এবারে যে বিচারটা কিন্তু স্বচ্ছ, এই বিচার নিয়ে কিন্তু কেউই নাই। আমরা যে কথাটা বলছিলাম যে মানে রাষ্ট্রপক্ষে যিনি নিয়োজিত অ্যাডভোকেট সাহেব, তিনিও হয়তো ভালো দায়িত্ব পালন করেছেন, কিন্তু সাংবাদিকদের সামনে ওনার এই ধরনের আচরণটা ঠিক না। তো আমরা যেটা হিন্দু ভোটের যে কথাটা বললেন, দেখেন হিন্দু ভোট একসময় বলা হতো যে হিন্দুরা হচ্ছে একটা দলের মানে লেজুর ভিত্তি করে, আসলে কখনোই না। হিন্দুরা আগেও বিভিন্ন দলে বিভক্ত ছিল, বিভিন্ন দলকে ভোট দিয়েছে। আমরা 1991 সালে আওয়ামী লীগের পন্থী হিন্দুরা তো সব আওয়ামী লীগ ধারণ করে, আওয়ামী লীগকে ধারণ করে। আবার কেন জামাত ইসলামের যে সেক্রেটারি খুলনাতে একটা হিন্দু প্রধান এলাকা, উনি একটা সমাবেশ করেছে, সেখানে ঢাক ঢোল পিটিয়ে হাজার হাজার মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছে জামাতের পক্ষে ভোট দেওয়ার জন্য। এবং সারা বাংলাদেশে এই বিভিন্ন জায়গা থেকে এখন ওই যে এমন একটা হয়েছে যে শত্রু মিত্র এরকম একটা স্ট্র্যাটেজি চলছে। কারণ যখন যেসব হিন্দুরা আওয়ামী লীগের সঙ্গে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত, তাদের শত্রু ছিল বিএনপি। এখন বিএনপি সেই মনোভাব এখনো আছে যে তারা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করছে, যে কারণে এখন বিএনপির শত্রু জামাত। বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা জামাতে ভোট দেবে। আমি খুলনা একের আজকেও আমি সকালবেলা একজন কথা বলতেছিল, তারা বললো জামাতের সাথে কিভাবে যায় হিন্দুদের? আচ্ছা, জামাতের সঙ্গে হিন্দুরা আসলে বিষয়টা কি, হিন্দুরা চাইছে নিরাপদে বসবাস করা। কেউ তাদের হুমকি ধামকি দিক, জমি কেড়ে নিক, চাঁদাবাদি করুক। বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা কর্মীদের দ্বারা অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে তারাই বলছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাদির শিকার হয়েছে তারা, এবং হুমকি ধামকি, জমি দখল, নারীর শ্লীলতাহানি বিএনপির পক্ষ থেকে। যে কারণে জামাতের কর্মীরা তারপর এই কাজগুলোর মধ্যে নাই কখনোই। তারা একটা আদর্শিক দল, তাদের কর্মীদেরকে সেই নীতি আদর্শ শিক্ষা দিয়েই গড়ে তোলে, একেবারে ছাত্র অবস্থা থেকে, শিবিরের অবস্থা থেকে বই পড়তে হয়, ধাপে ধাপে পদ উপরে উঠতে হয়। কি সবাই কি আর এমন করে? না, সবাই করে না। ওই 2-4টে ঘটনা যেটা ঘটছে এইটাই সমস্ত দলের উপর প্রভাব বিস্তার করছে। কোন একটা এলাকায় একটা ঘটনা ঘটলেই ওইটা নিয়ে আতঙ্ক ছড়ায় যাচ্ছে। তো যে কারণে এই বিএনপি আবার জামাতের তো এই একটা ঘটনাও ঘটতেছে না, যে কারণে বেশিরভাগ এখন অনেক জায়গা থেকেই বিএনপির মধ্যে যে হিন্দু ভোট নাই তা না, কিন্তু যেগুলো আওয়ামী লীগের সঙ্গে বেশি জড়িত ছিল তারা চলে যাচ্ছে এখন জামাতের দিকে। তো এই দিকে আপনার হিন্দুরা জামাতেও ভোট দিবে, কিছু হিন্দু এনসিপি আছে সেখানেও ভোট দিবে, কিছু আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপির মধ্যে যুক্ত আছে তারাও ভোট দেবে, মানে বিভিন্ন জায়গায় যাবে। কিন্তু জামাতের মধ্যে এইটা একটু বেশি, মানে তাদের খুব দ্রুত গতিতে, যেটা আমরা কখনোই চিন্তাই করি নাই যে হিন্দুরা জামাতকে ভোট দিবে, কিন্তু সেটার তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ চলে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জামাতের অমুসলিম শাখা গঠিত হচ্ছে, তারা প্রকাশ্যে। একসময় তো জামাতের নাম নিয়ে শুনতে পারতো না যে একটা তারা মৌলবাদী দল, ইসলামিক দল, কিন্তু এখন তারা মনে করছে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে কিংবা চাকরি বাকরি রক্ষা করতে গেলে কোন একটা দলের সঙ্গে থাকতে হয়। তো সেক্ষেত্রে বেটার হচ্ছে বিএনপি চেয়ে জামাত, কারণ সেখানে থাকলে পরে চাঁদা দিতে হবে না, কারো মানে অধীনে হুমকি ধামকি থাকবে না, নানান কিছু ব্যবসা বাণিজ্য চাঁদা দেওয়া লাগে না, এই নানান কিছু মিলেই হচ্ছে জামাতের দিকে একটু ঝোঁক বেশি। জি, পাশাপাশি আবার আওয়ামী লীগের ভোটগুলি কোন দিকে? এটা আওয়ামী লীগের ভোট, এটা তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা গ্রামে গঞ্জে শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে ফোনে, তো বেশিরভাগই মনে হচ্ছে জামাতের দিকেই বেশি। সবই তো জামাতের দিকে। বিএনপি কি নিয়ে? বিএনপির বেগম খালেদা অত্যন্ত অসাধারণ একজন মহিলা, জিয়া মানে ভালো ছিলেন, এবং তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছে তার কর্মীদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার, কিন্তু তারা তো সেই নিয়ন্ত্রণে রক্ষা করতে পারে নাই, তার কর্মীরা তার কথাটা শুনে নাই। শুনলে করে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ওই যে কি বলে রিক্সা স্ট্যান্ড, যে ভ্যান স্ট্যান্ড,
এই সমস্ত জায়গাগুলোতেও তারা দখল নিয়েছে। এটা হয় কি, আপনি উচ্চ মহলে একটা মন্ত্রী থেকে অনেক টাকা লুট করেন, এটা নিয়ে কিন্তু মানুষ দেখে না। মানুষ যদি একজন রিক্সাওয়ালার কাছে 20 টাকা নেন, এইটাই কিন্তু তার কাছে হৃদয় হিট লাগে। যে কারণে এরা একবার সাধারণ জনগণের মানে মনের মধ্যে একবার বড় ধরনের একটা হিট দিয়েছে। যে কারণেই এখন বেশিরভাগই ওই দলবদ্ধ ভাবে তারা মনে করছে এখনই এই অবস্থা, ভবিষ্যতে তারা কি করবে। এই কারণেই মানে অনেকেই, যেটা একসময় বিএনপির দিকে যে পরিমাণ মানুষের ঝোঁক ছিল, আপনি ছাত্র নির্বাচন গুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র দল, আওয়ামী লীগ থাকাকালেও ছাত্র দলের উপরে কোনো শক্তিশালী সংগঠন বাংলাদেশে ছিল না ছাত্র দলের মতো, অথচ সেই সংগঠন কিন্তু একটা ভরাডুবির অবস্থা। এবং এই প্রভাব কিন্তু সারা বাংলাদেশে, কারণ একটা ইউনিভার্সিটিতে ছাত্র তো এক গ্রাম থেকে আসে না, সারা বাংলাদেশ জুড়ে সমস্ত গ্রাম থেকে এসে এক জায়গায় জড়ো হয়। তো সমস্ত মানে দেশের প্রভাবটা পড়ছে কিন্তু এই ছাত্র নির্বাচনে। তো এই একই ধরনের প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতীয় নির্বাচনে। এখানে কিন্তু হঠাৎ করে যদি জামাত জিতে যায়, এটা কিন্তু অবাক হওয়ার মতো কোনো ঘটনা না, সরকারও গঠন করে ফেলতে পারে, এমনই আলোচনা হচ্ছে সব জায়গায়। আপনি কি তাই বিশ্বাস করেন? এখন বিশ্বাস না করে তো উপায় নেই, আমরা তো সমস্ত ছাত্র মানে ইউনিভার্সিটি গুলো তো সেটাই দেখলাম, যা মানুষ চিন্তা করে নেই সেটাই হয়ে গেছে। ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি দেখেন ডাকসুর ইতিহাসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা বলছে, অনেক বিপি আছে যে এখন যদি তারা রাজনীতিতে আসে তাদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং ছাত্র রাজনীতি আমি মনে করি জাতীয় রাজনীতির 1% ধারণ করে না, সেটা আপনি নির্বাচনের মধ্য দিয়ে দেখবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক বিপি আছে, অনেক জিএস আছে, তাদের জামানত বাজেয়াপ্ত হবে নির্বাচনে দাঁড়ালে। জামাতের যে নেতাগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং করে, অন্য কোন দলের নেতাদের এইভাবে ফাঁসি দিলে সেই দলই থাকতো না। অথচ তারা এতদিন এত নির্যাতনের পরেও আমরা যে বাংলাদেশে যে জামাত এখনো টিকে না, এত দ্রুত গতিতে বেড়ে উঠছে, এটাই তো মানুষ অবাক হয়ে যাচ্ছে যে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। তো ওই দলের কর্মীরা তো অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল, ওই দলই থাকতো না। কিন্তু জামাত কিন্তু তা না, একটা আদর্শিক দল। না, বিএনপি নেতাদের আর কয়েকজনের ফাঁসি দিচ্ছেন না, একজন যিনাকে ফাঁসি দেওয়া হয়েছে উনি জামাতের ধরেন প্রথম সারির। তো যাই হোক, আমরা যেটা সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করে, সাধারণ মানুষের কাছ থেকে যে মতামত সবগুলো সংগ্রহ করে আমি সেই কথাগুলো বললাম। এটা আমার নিজের অপিনিয়ন না, সাধারণ মানুষের অপিনিয়নটাই আমি ব্যক্ত করি। জি, এটা সাধারণ মানুষের অপিনিয়ন, পাশাপাশি আপনি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। জি, এই পর্যায়ে আমি একটু যেতে চাই। এর মধ্যে আমি বলি যে বিএনপি কে একেবারে ছোট মানে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি একটা সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় দল, বেগম খালেদা জিয়ার মতো মানে শক্তিমান নেত্রী যেখানে আছেন এবং সৎ আদর্শ নেত্রী আছেন, তার প্রভাব যে একেবারে নাই তা না। কিন্তু মানে জামাত যেভাবে দ্রুত গতিতে বেড়ে উঠছে, মানে এইটা আমরা চিন্তা করতে পারিনি। এটাই হচ্ছে জি, তার মানে সামনের সময়ে অতীতের তুলনায় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে। আপনি কি মনে করেন জনাব? দেখুন সাগর ভাই, এই দাদা যেটা বলেছেন যে আসলে ধরেন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ তো ধরেন 81 সালের পর থেকে আওয়ামী লীগ বিএনপি এই দুটা মূল ধারা রাজনীতির মধ্যে ছিল। এখন এই 5 তারিখে ধরেন 24-এর 5ই আগস্টে যখন নির্ধারণ হয়ে গেছে যে তার মধ্যে মূল স্রোতের দুইটা ধারার একটা ধারা যখন পালিয়ে গেছে, হারিয়ে গেছে, তো সেই শূন্যস্থান জন অধিকার পার্টি হোক, জামাত ইসলাম হোক, এনসিপি হোক, যে কেউ একজন আসবে। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি দেখবেন অনেকগুলো দল থাকবে, তার মধ্যে আলোচনায় থাকবে প্রধান দুটি দল, যাদের মধ্যে লড়াই হবে, আড্ডাআড্ডি, যাদের মধ্যে নির্বাচন হতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে জামাত ইসলাম তো ধরেন দীর্ঘদিন উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পায়নি। তারা 5 তারিখের পরে বিশেষ করে যে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা যদি তাদের রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তা আমি মনে করি যে সেটাই আমাদের 5 তারিখের অর্জন, যে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার ভিত্তিতে। এবং একটা দল হারিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে বাংলাদেশে যদি আপনি ধরেন জামাত ইসলাম যদি অতি দ্রুত বেড়ে না ওঠে, তাহলে তো আপনি এই বিএনপির সাথে তো আপনি আরেকটা দলকে সমপর্যায়ে নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য না, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ধরেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, ধরেন আমাদেরও পার্টি আছে, জন অধিকার পার্টি, এনসিপি, নুরুল হক নূরের, নাহিদ আক্তার, এদের তো এই ধরনের পার্টি অনেক আছে। কিন্তু আপনি যদি দেখেন যে জাতীয় সত্যিকার অর্থে মানে আমি একটা দলের প্রধান বিধায় আমি জাতীয় নেতা, ব্যাপারটা কিন্তু এমন না। সত্যিকার অর্থে এই মুহূর্তে খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশে ওই মাপের কোনো জাতীয় নেতৃত্ব গড়ে ওঠেনি। এতদিন ছিল, আওয়ামী লীগ একটা অংশ ছিল, তার নেতৃত্বে যে কোনো ভাবে খুনি হাসিনা ছিল,
যা মানে দলের নেতৃত্বে ছিল তিনি। তো এখন আমি বললাম যে এই কারণে যে সত্যিকার অর্থ ওইরকম এখনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠেনি। তো এটা তো আপনাকে উঠতে হবে। আমাদের এই জেনজির মধ্যে থেকে ধরেন আগামী সংসদে যদি আমি মনে করি যে 100 বা তার উপরে যায়, হয়তো এখান থেকে যে কোনো একজন যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বে চলে আসবে। আপনি একজনকে সভাপতি করে একটা দল করে দলের আহ্বায়ক হওয়া, দলের সভাপতি হওয়া মানে আপনি জাতীয় নেতা না। আপনাকে সেই জায়গাটা আসতে হবে, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আপনাকে ইচ্ছা অনিচ্ছা মেনে নিতে হবে যে সে ইজ এ লিডার। তো এটা তো আমি মনে করি যে অন্য কোনো দলের মধ্যে আপনি এরকম দেখবেন না। দলের নেতা অনেক থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে পুরো জাতিকে ওন করে বা সত্যিকার অর্থে সে একজন নেতৃত্ব। তো এই জন্য আমি বলি যে জামাত ইসলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু জামাত ইসলাম না, আপনি 5 তারিখের পরে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের গ্রোথ দেখবেন এবং মানুষের সাথে তাদের সম্পর্ক, কারো যদি আগে একটা ভোট থাকতো এখন তার 2টো ভোট হয়েছে। তো এই জিনিসগুলোই তো আমরা 5 তারিখের পরে চেয়েছি। তো সেই জায়গায় আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ধরেন আসলে বাংলাদেশে যে 26শে জানুয়ারিতে যে নির্বাচনটা হবে, এই ফেব্রুয়ারিতে, এই নির্বাচনে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তা আমাদের কিন্তু এই প্রফেসর ইউনূস কিন্তু বারবার আমাদেরকে একটা কথা স্মরণ করে দিয়েছে। আজকেও তিনি বলেছেন যে এই নির্বাচনটা হয়েছে বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন, বাংলাদেশের অস্তিত্বের লড়াই। সত্যিকার অর্থে কিন্তু তাই। এই নির্বাচনে যদি আমরা ফেল করি তাহলে আমাদের 5 তারিখের অর্জন পুরোটা বন্ধ হয়ে যাবে। একেবারে আপনি মোটা দাগে সিরিয়ালি। সুতরাং এখন সারা বাংলাদেশ নির্বাচনী রোড ম্যাপে চলে এসেছে, খুনিদের ফাঁসির রায় হয়ে গেছে, এখন আর আপনার পেছনে ফেরার সুযোগ নেই। এখন সামনের দিকে যেতে হবে এবং এই নির্বাচিত সরকার আসলে এই বিচার কার্যকে একেবারে স্বাধীনভাবে এখন যেভাবে আছে ঠিক সেইভাবে এই অপরাধ ট্রাইব্যুনালকে কাজ করতে দিতে হবে। কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এখন যে রায় চলছে, আমরা মনে করি যে এই খুনি হাসিনের সাথে যারা ছিল তার পার্লামেন্টে পরপর 3টা বিনা ভোটের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে যে ধরনের সংসদ সদস্যরা ছিল, যে ধরনের ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে আজকে আপনি যারা বিবৃতিগুলো দিয়েছে, সাংবাদিক নামে যারা বিবৃতি দিয়েছে, আপনি দেখেছেন সেখানে অনেক সাংবাদিক নাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন সহ, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কারণ তারা বাংলাদেশের সাথে বেইমানি করছে। এই বিবৃতি দেওয়া মানে বাংলাদেশের সাথে তারা বেইমানি করা। মানে এই খুনি হাসিনা কিন্তু এখন আপনারা জামাতের ফাঁসির রায় হয়েছে, সেটা হচ্ছে ভিন্ন অর্থে একটা দলের ফাঁসির রায় হয়েছে, কিন্তু এটা তো কোনো ব্যক্তি না, এটা তো কোনো দল না, এটা হচ্ছে সরাসরি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে, গণহত্যা করেছে, সেই গণহত্যার একটা রায় হয়েছে। সেখানে খুনি হাসিনার ফাঁসি হয়েছে, আরো অনেকের ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, কিন্তু এটার সাথে যারা বিরোধিতা করবে আমি মনে করি তারা বাংলাদেশকে ধারণ করে না। একেবারে স্পষ্ট। কারণ এখানে তো আপনার লুকোচুরির কোনো বিষয় না। আপনাকে যে মানে টুডে অর টুমোরো আপনাকে প্রকাশ্য হতে হবে, আপনি লুকোচুরি করে অনেক কিছু করতে হবে। এখন হচ্ছে টার্নিং পয়েন্ট। এই রায়ের যারা বিরোধিতা করবে আমরা ধরে নেব তারা দিল্লির দোসর, তারা এই বর্তমান বাংলাদেশকে ধারণ করে না। তারা চায় যে বাংলাদেশ ধরেন হাসিনার আমলে যেরকম ছিল সেই বাংলাদেশ, তথাকথিত বাংলাদেশ থাকুক। কিন্তু এই জেনজিত হাসিনার চোখে চোখ রেখে যেভাবে মানে বিপ্লবে যেভাবে অংশগ্রহণ করেছে, যেভাবে সফল একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে সাড়া দিয়েছে। তো এখনো আমি মনে করি যে এই রায়টা কোনো যেহেতু কোনো রাজনৈতিক দলের সময়কার হয় না, সুতরাং এই রায় নিয়ে আমি মনে করি আমাদের কারোরই প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু খুনি হাসিনা তো তার প্রতিহিংসার একটা রাজনৈতিক রায় দিয়েছে, বিভিন্ন সময় অনেকগুলো রায় দিয়েছে, কিন্তু এই রায়টা তো প্রতিহিংসার রায় হয় না। এই রায়টা হচ্ছে সত্যিকার অর্থে জনগণের বিজয়, 5 তারিখের বিজয়। সুতরাং আমি আবারও সতর্ক করে দিচ্ছি, যারা এই রায়ের বিরোধিতা করে বিবৃতি দিচ্ছেন, যারা দিল্লি থেকে টাকা খেয়ে এখন পর্যন্ত দিল্লি দালালি করছেন, আপনাদেরকে কিন্তু মোদী খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। গণতান্ত্রিক সরকার আসলে আপনাদের সবাইকে এই বিচারের আওতায় আনা হবে এবং আপনাদের এই বিবৃতিটা হয়তো আপনাদের জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াবে। কারণ আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে। আপনারা এতদিন ই নিয়ে বিনিয়ে অনেক কথা বলছেন, এখন ফাঁসির রায় হয়ে গেছে, এখন এটাকে কার্যকরের পক্ষে আপনারা কেন বিবৃতি দেন না? আপনারা রায়কে প্রশ্নবিদ্ধ করে বিবৃতি দেওয়ার অধিকার আমি মনে করি আপনাদের নেই। আপনাকে অনেক ধন্যবাদ। সামনে নির্বাচনটাকে কিভাবে দেখছেন? সবগুলো দল বাইরে, এটা কি মনে করেন শুধু রাজনীতির জন্যই রাজনীতির একটা প্রতি কি বলা যায় এটাকে বিরোধিতা বা একজন আরেকজনের, নাকি আসলে সিরিয়াস কোনো অনিশ্চয়তা আপনি দেখতে পাচ্ছেন? সকল রাজনৈতিক দলের অংশগ্রহণটা কি আপনি মনে করছেন যে পরিবেশ কি তৈরি হয়েছে, বা তারা কি সরকারকে আন্তরিক মনে হয়? আপনি কি মনে করেন আন্তরিক? না, অবশ্যই হয়নি, অবশ্যই। কিন্তু সরকার তো বলেছে যে চমৎকার একটা নির্বাচন হবে এবং সেটা চমৎকার বলতে পারে, খুব স্বাভাবিক। চমৎকার বলতে পারার পেছনে সরকারের কোনো স্বার্থ নাই। সরকার এমন না যে সরকারের কোন দল আসবে। সেটাই তো আমরা রহস্যটা খুঁজে পেলাম, যে সমস্যাটা কোন সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে যেভাবে অ্যাভয়েড করা হয়েছে, এটা কি সরকারের
বৈষম্যমূলক ওই আচরণ, বৈষম্যর জন্য যে আন্দোলন করেছি সবাই যারা করেছেন, সবকিছু মিলে শহীদদের রক্তের সাথে কি বেমানি করা হয়নি? আমি ঘুরে ঘুরে দেখি আপনার বিএনপি, জামাত, এনসিপি, খুললেই এই তিনটা দল, আর কিছু দল রয়েছে। বাংলাদেশের 53 থেকে 54টি রাজনৈতিক দল আপনি নিবন্ধিত, 40-45টি দল, এতগুলো তারা তো দল, আসতে পারবে, তুই তো না। তারা তাদেরকে তো টাকা হয়নি। না, কেন টাকা হবে? টাকা হবে। ভাই এই নিবন্ধিত 45টা 50টা দলের মধ্যে অনেকগুলো কিন্তু স্বৈরাচারের দোষর। তাদেরকে আমরা বলেছি যে তাদেরকে কোথাও ডাকা হবে না, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের নিবন্ধন বাতিল করতে হবে, আমরা সেটা বলেছি। সেটা যদি আপনি করেন তাহলে তো দোসরের দিন দিন তো দোসরের সংখ্যা তো বেড়ে যাবে। না, বেড়ে যাবে না। আপনি প্রশাসনের মধ্যে দুইটা ভাগ করেছেন, একটা দোসর আর একটা হলো পক্ষ, নাকি কি? আপনি পুলিশের মধ্যে দুইটা ভাগ করেছেন, আপনি সেনাবাহিনীর মধ্যে দুইটা ভাগ করেছেন, আপনি যারা র্যাব রয়েছে সেখানে দুইটা ভাগ করেছেন, একটা দোষর আরেকটা হলো এই রাজনীতির ভিতরে আপনি বের করেছেন একটা দোষর আরেকটা হলো গিয়ে। তো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল না, যারা খুনি হাসিনার সাথে রাজনীতি করছে, তাদেরকে তো আমরা দোষরই বলবো। 5 তারিখের পরে তাদেরও রাজনীতি করার অধিকার। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে তারাও নিষিদ্ধ হয়ে যাওয়া। সেটা তো আমি বলছি যে এটা তো দোষরের লিস্টটা তার বড় হয়ে গেল, বড় না হোক না, অসুবিধা নেই তো। আচ্ছা, এখন এত বড় মানে দোসর গুলোকে বাইরে রেখে 10টা-12টা নিবন্ধিত দলকে নিয়ে আপনি নির্বাচন বা এনসিপি, জামাত এবং বিএনপি কে নিয়ে নির্বাচন করলে বাংলাদেশের জনগণের কাছে বহু 10টা-12টা না, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে সাড়া দিয়েছে। ভাই, আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল এই নির্বাচনে সাড়া দিয়েছে এবং তারা জুলাই সনদে অনেকগুলো, আপনি দেখেন জুলাই সনদে কোন রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে ছিল, এনসিপি যারা সই করে নাই? আপনি একটা দলের নাম বলেন। সম্পূর্ণ আমাকে ভুল তথ্য না, আপনি একটা দলের নাম বলেন। না যে আপনি একটা দলের নাম বলেন। আমি তো আপনাকে বহু দল নিবন্ধিত বলেন না। করতে পারবো যাদেরকে না, নিবন্ধিত দল বলতে তো আমরা রাজনৈতিক কাউকে এমন বলা নিবন্ধিত হয়নি। দল আছে। আপনি বাংলাদেশের বুঝলাম। মানুষকে বলেন যে এই যে 55টা রাজনৈতিক দল আছে নিবন্ধিত, মানুষ কটাকে চিনে? আপনি আর যদি- মানুষ তো জানে নাই যে কয়দিন আগে আমজনতার একটা যে এই একটা দল নিবন্ধন ডেস্টিনি, তো এগুলো কি রাজনৈতিক দল নাকি? এগুলো তো আমরা দলই মনে করি। আপনি তা আপনি দলকে- ধর্ম আপনি বললে তো দলকে হবে না, নিবন্ধিত- জনগণও মনে করে না, না, আপনার দলকে নিবন্ধিত। না। আমাদের দলের জন্য তো তাহলে আরেকটা আমি সাধারণত কোন দলকে নিয়ে বলতে চাই, বলে আমি সাধারণত আমার মুখ দিয়ে আরেকটা জিনিস, আপনি চেনেন বা না চেনেন, জনগণ চিনবে, তারা কিন্তু রেজিস্টার। না, আমি রেজিস্টার আমি তো স্বীকার করছি যে যারা খুনি হাসিনার সাথে ছিল, আমি প্রধান নির্বাচন কমিশনকে গিয়ে বলে আসছি যে যারা খুনি হাসিনার সাথে এতদিন মিলেমিশে রাজনীতি করেছে ওই রাজনৈতিক দলগুলোকে আপনি ব্যান করবেন বলে, এটা আইন প্রক্রিয়া দিন, এটা আস্তে আস্তে হবে। উনি এটা একটা নির্বাচন কমিশনে ব্যান করার কোন আইনি তো আর কি হতে। আচ্ছা, আমি একটু বলি কি হিসাব? বাংলাদেশের এবার আমি এটাও বলি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, ছাড়াও তো অনেক সুশীল সমাজ আছে, সাংবাদিক আছে, তাদের সঙ্গেও তো একটু আলাপ আলোচনা হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। এরা কিন্তু এটা আপনি বলতে পারেন যে অনেককে সরকার চাইলে ডাকতে পারতো, যেমন আপনাকে ডাকতে পারতো, অনেকে এরকম ডাকতে পারতো যারা এই জুলাই অভ্যুত্থান ধারণ করে, যারা খুনি হাসিনার আওয়ামী লীগের দোষণ না, অনেকে আবেদন ডাকতে নিবেদন পারতো। করেও তাদের সঙ্গে একটু এই দেখা বিষয়ে- করতে পারি। তারা হলে সেই আর কি স্বর্গীয় দেবতার মতো রয়ে গেছে যে আমরা আমাদের সঙ্গে দেখাই করে নাই। আমরা তো এই দেশে মাইনরিটি জনগণ, অবশ্যই আমাদেরও তো দু একটা কথা বলার আছে, কারণ এই সংবিধান দ্বারা তো আমিও না, এখানে সরকারের তো কোনো প্রতিনিধি নাই। এখানে কি সরকারের কোনো প্রতিনিধি আছে যে তার সম্পর্কে আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছে, তার 2-2.5 মাস 3 মাস তো আমরা তার জন্য এমনি দোয়া করছি যাতে সে ফেল করে। বাংলাদেশে কোনো একটা মানুষ তার জন্য দোয়া করে না এরকম খুঁজে পাবেন, এক আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ খুঁজে পাবেন। বরং এমন কোন এখন রাজনৈতিক দল যেন ওয়ান ম্যান কারণ আমরা সেও যায় ওখানে হ্যাঁ, সারাদিন ধরে আমরা বক্তব্য হ্যাঁ, দিতে। আমরা মনে করি যে এই যে সংলাপগুলো হয়েছে সেখানে সবচেয়ে বড় মানে রাজনৈতিক দল যেসব নিবন্ধিত রেজিস্টার্ড আছে তাদেরকে মাইনাস করা হয়েছে। তাহলে আপনি তাদেরকে সমন্বয় করবেন কি পারেন? তাদের নামগুলো বলেন না ভাই, তাদের সমন্বয় করবেন আপনি কয়েকটা দলের নাম বলেন। আসলে আপনি এটা আপনি বড় নিবন্ধিত রাজনৈতিক দলকে ম্যানেজ করছেন, আপনি 2-1টা দলের নাম বলবেন না? আপনি নাম বলেন, 2টা দলের নাম বলেন। বড় নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের ডাকা হয় না, আমাদের 2টা দলের বাংলাদেশ নাম। কংগ্রেসকে ডাকা হয়। হ্যাঁ, আমাদের তো নিবন্ধিত দল আমাদের আচ্ছা ঠিক আছে, আমরা ওটার মধ্যে না গেলাম। এবং গণভোটের বিষয়ে বলা হচ্ছে সেখানে তো কিছুই জানি না, দলগুলো তো তার মতামতই দিতে পারে নাই। হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম যে একটা বিপ্লবী সরকার, এটা একটা বিপ্লবী সরকার হয়েছে নাকি এটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কি রূপ ধারণ করেছে তা জানি না, সমালোচনা করতে চাই না, কারণ তার ফেইলারটা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। আমার তো এটা হচ্ছে যে আপনি এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনে যে যদি আপনি বলেন যে এরা দোষর, এদেরকে বাদ দিতে হবে, এরা কোন আইনে বাদ দিবে? মুখের ভাষায় জোর করে বললে তো আর বাদ হয়ে যাবে না। আজকে একটা দেশের আইন আছিল বলে কিন্তু শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারছে, লিখিত আছে, এটা কিন্তু জজ কিন্তু নিজের হাতে কিন্তু বাই করে না, এখানে লেখা আছে যে তার কি
অপরাধের জন্য সর্বোচ্চ কোন পর্যন্ত সে সাজা দিতে পারবে। এমনও অপরাধ আছে যেটাতে আপনি মাত্র 2 মাসের বা 100 টাকা বা 500 টাকা জরিমানা পর্যন্ত হয়ে শেষ হয়ে যায়, লেখা আছে সেই জায়গায় দিতে পারছে। আপনারা যে বলতেছেন যে এই সকল দলগুলো যারা দোষর বা হুমু এদেরকে বাতিল করে দিতে হবে, কোন আইনের ভিত্তিতে বাতিল করে দেবে? কোনো আইনই নাই। আপনি তাহলে নির্বাচন কমিশন, আমি তো শপথ নেই নাই, আমি কি শপথ নিচ্ছি? নির্বাচন কমিশন শপথ নিয়েছে, সরকার শপথ নিয়েছে। আমি দেখবো সরকার তার সংবিধান অনুযায়ী যে শপথটা নিয়েছে সেটা সে রক্ষা করছে কিনা। আমি দেখবো নির্বাচন কমিশন যেই শপথটা গ্রহণ করেছে সেটা সে আপনার পালন করছে কিনা। সেটা তার শপথ ভঙ্গ করছে, এবং তার শপথ ভঙ্গ করার জন্য আপনারা জোর করতেছেন যে এটাকে নিবন্ধন বাতিল দিতে হবে। ওই কোন শপথের ভঙ্গের আপনাদের কথা শুনে কোন আইনের ভিত্তিতে, বাংলাদেশের সংবিধান এবং আইনের ভিতরে আপনি কিভাবে আমার রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করাবেন? আপনি জাতীয় পার্টিকে কিভাবে নিষিদ্ধ করাবেন? কিভাবে নিষিদ্ধ হয়েছে? আওয়ামী লীগের বিচার, তাও আওয়ামী লীগের নিষিদ্ধটা আমি সমর্থন এক অংশে করি, এক অংশে আমি করি না। কারণ এটাও আইনগত প্রসিডিউরের মধ্যে ঠিক মতো হয় নাই। কেন হয় নাই? এখানে বলা হয়েছে যে নিষিদ্ধ তার কার্যক্রম স্থগিত করা হয়েছে বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের নামে তো তখন কোনো মামলা নাই, সংগঠন হিসাবে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো ট্রাইব্যুনালে তার নামে মামলা নাই। তাহলে আপনি করেছেন কার উপরে ভিত্তি করে? অপরাধীর উপরে। অপরাধীর উপরে যদি আপনি ভিত্তি করে জিনিসটা যদি করে থাকেন তাহলে এটাকে আইনসম্মত হয়েছে, ঠিক আছে, ধরে নিলাম সেটা ঠিক আছে, স্থগিত। এবং এই স্থগিত ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করে কয়েক ঘন্টা মনে যায় নাই নির্বাচন কমিশন তার বাতিল করে দিল। নির্বাচন কমিশন কোন আরপিওর কোন ভাষার মধ্যে লেখা নাই যে নির্বাচন কমিশন কাউকে অস্থায়ীভাবে আপনি নিবন্ধন বাতিল করতে পারে, নিবন্ধন স্থগিত করতে পারে, লেখা নাই, কোথাও লেখা নাই। আপনি আইনকে ভায়োলেট করেন, আপনাদের জোর করা কি আপনারা কি সবকিছু ভায়োলেট করাবেন? ভাই এটা কোনো সময় হয়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি সাগর ভাই যেটা বলেছেন, নির্বাচনের যে কথাটা আপনি বলছেন, দেখেন প্রশাসনের মধ্যে আজকে সবাই বলে বেড়াচ্ছে, এবং আমরাও সেটা রাজনৈতিক ভাবে আমরা সেটাও বুঝি যে আজকে প্রশাসনে যারা মানে যারা কর্মকর্তা কর্মীতে বলা হয় যে জামাত এবং বিএনপির লোকেরা বসছে, জামাতের নাকি সবচেয়ে বেশি বলা হয় নাকি। আমি তো এটা মনে হয় আপনার কি কথা কি দ্বিমত করবেন কিনা আমার সাথে বলা। তা আমি বলবো যে জামাত খুব দ্রুত এই জায়গাটায় কাজ করতে পেরেছে। কেন পারছে? আমি মনে করি যে বিএনপির থেকে জামাতে শিক্ষিত লোক বেশি, ওই দ্রুত শিক্ষিত লোকগুলোকে ওখানে বসাই দিতে পারছে। আর বিএনপি অনুপেক্ষণ যন্ত্র দিয়ে তার শিক্ষিত লোকগুলো খুঁজতে খুঁজতে জামাত তার কাজ শেষ করে ফেলছে, এই জন্য তার প্রশাসনের মধ্যে নাই। 111-এর সময়, 111-এর সরকারের সময়, দ্যাট মিনস 2006-07 যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল সেই 25 ব্যাচ, 27-28 ব্যাচ, তারা কিন্তু এবার নির্বাচনের মূল দায়িত্বে কিন্তু তারা আসতেছে, তারাই কিন্তু ওই সকল জায়গাগুলোতে কাজ করবে। জামাতের এই অবস্থা, আজকে আমি জামাতকে কোন রাজনৈতিক দলকে নিয়ে আমি তার আদর্শকে নিয়ে কখনোই আমি সমালোচনা করি না, কিন্তু আজকে দাদা বললেন যে হিন্দুদের একটা বড় অংশ, এটা খুব ভালো কথা, অসাধারণ একটা বিষয়। হিন্দুরা যদি মনে করে যে এই দেশে জামাতে ইসলামী আসলে পরে হিন্দুত্ব রক্ষা হবে বা তারা ভালো থাকবে, তো তারা ভোট দিবে। আর এই দেশের মুসলমানরা যদি মনে করে যে মৌলানা মওদুদীর আদর্শ যদি এই দেশে যদি মানে জামাত আসলে পরে যদি ইসলাম ধর্ম রক্ষা হয়ে যায়, তাহলে এই দেশের জনগণ ভোট দিবে, মুসলমানরা ভোট দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু আদৌ কি সেটা হবে? আপনি যখন জামাত বলছেন সে পর্যন্ত আমি ওনাকে মনে করেছি যে হ্যাঁ ঠিক আছে জামাত বলছেন, কিন্তু ওটার সাথে যে ইসলাম কথাটা লেখা আছে, যে ইসলাম যে ধর্মটার কথা লেখা আছে, সেই ব্যাখ্যাটা কি আপনি ইসলামের ব্যাখ্যা সে একরকম দিচ্ছে, আমি যখন আরেকটা ইসলামিক দলের কাছে যাই সে আরেক ধরনের ইসলামের ব্যাখ্যা দিচ্ছে, এতটা সহজ হবে না। যদি তারা অন্য কোনো নামে আসে তাহলে হয়তো বা সম্ভব। প্রকৃতপক্ষে একটা কথা আপনাকে বলি, যে যত বড় কথা বলুক না কেন, জামাত তার অনেক কিছু সংস্কার করেছে, বহু কিছু সংস্কার করেছে। 1991 সালে গোলাম আজম সাহেব যখন আপনার নাগরিকত্ব পায় বাংলাদেশ, তখন তো উনি প্রকাশ্যে তো সেই ইয়েকে কি বলে আপনার বাইতুল মোকাররম, সেখানে তো উনি ক্ষমা চেয়েছিল, চাইনি, প্রকাশ্যে ক্ষমা চেয়েছে যে আমার যা ভুল হয়েছে আমরা ভুল করেছি, 71-কে একদম স্পষ্ট করে বলেছে। এরপরেও 2-3 বার কিন্তু জামাতের যারা সর্বোচ্চ জায়গায় ছিলেন, আমির হিসাবে যারা ছিলেন, তারা কিন্তু ক্ষমা চেয়েছেন। এখন আপনি যদি বলেন প্রতিটা মুক্তিযোদ্ধার কাছে যে ক্ষমা যেতে হবে, প্রতিটা মা বোন যাদেরকে ইজ্জত হানি হয়েছে তাদের পরিবারের কাছে যে আপনি ক্ষমা চেতে হবে,
সেটা কি সম্ভব? আচ্ছা, ক্ষমার অনেক কিছু তারা কিন্তু পরিবর্তন করতে হবে। এই যে 16ই ডিসেম্বর যে আসতেছে, 16ই ডিসেম্বরে কি আপনার কাছে মনে হয় যে জামাত আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই শহীদদের, সেই সাগরের শহীদ কি বলে স্মৃতিসৌধে তারা যে কি শ্রদ্ধা জানাবে? জানাবে? মনে হয় তারা কিন্তু জানাবে না। হ্যাঁ, তারা তাদের পন্থা অনুযায়ী তারা হয়তো দোয়া মাহফিল করবে, কি কি করে আমার কত আমি মানে এটা নিয়ে আমি কখনো করি না। তারা কি জানাবে? আচ্ছা, 21শে ফেব্রুয়ারিতে এই যে ডাকসু যে নির্বাচনে আজকে তো তারা শিবির করেছে। শিবির কি যাবে? ডাকসু একটা বড় ভূমিকা থাকবে ওই সংসদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে পরিবেশ পরিস্থিতিকে ভালো রাখার জন্য অনেক কিন্তু তাদের দায়িত্ব থাকবে। শিবির কি যাবে ওই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেই জায়গায়? তাহলে এখানে অনেক কিছু রয়েছে, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমার সংস্কৃতিকে, আমার বিশ্বাসটাকে, আমার শ্রদ্ধার জায়গাটাকে বাঙালি কিন্তু কখনো এটাকে সহ্য করে নিতে পারবে না। যে হঠাৎ করে বললে অনেক কিছু ব্যাপার এখানে চলে আসে, গায়ের জোরে না, আইনের জোরে কথা বলতে হবে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে আইনের জোরে, আইনের মুখের ভাষায় জোর করে কাউকে ধরে নিয়েছে আপনি ফাঁসির মঞ্চে রায় দিয়ে ফাঁসি ঝুলাই দিবেন, এটা হবে না। আপনাকে আইন অনুযায়ী করতে হবে, যেটা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ না হয়। এই নির্বাচনটাকে কোন পরিবেশ এখন পর্যন্ত আমি দেখি নাই যে পরিবেশ তৈরি হয়েছে, কারণ মেজরিটি রাজনৈতিক দল থেকে 100% পরিবেশ তৈরি হয়েছে। শেষ কথাটা একটু জিজ্ঞাসা করতে বাংলাদেশের মানুষ নির্বাচনের ট্রেনে উঠে গেছে, প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছে ভোট চাওয়ার জন্য। যেই ট্রাইব্যুনাল জানেন, একটু জিজ্ঞাসা করি, যে ট্রাইব্যুনালে এই পুরো বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সেটি কিন্তু শেখ হাসিনা তারাই তৈরি, সেই সরকার আমলেই তৈরি, এবং এই ট্রাইব্যুনালেরও খুব দ্রুত বিচারের ঐতিহাসিক অনেক অনেক ইতিহাস রয়েছে। সুতরাং সেই রায় কার্যকর আছে। আমি তো এটা নিয়ে প্রশ্ন করছি, এই জায়গা থেকে আর আমি যদি না কোন প্রশ্ন, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার একটা জায়গায় আবার একটা সন্দেহ আছে, যিনি পাবলিক প্রসিকিউটর, চিফ পাবলিক প্রসিকিউটর বলে নাকি, শেখ হাসিনা যখন এই ট্রাইব্যুনালটা তৈরি করে তখন মানবতার বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার করেন, এবং নিজা বিশ্বাস ছিলেন, তারপর সাইদি সাহেব ছিলেন, তারপরে কি বলে আপনার উনি কিন্তু তাদেরই ভুল ছিল। এখন কিন্তু উনি সরকারের পক্ষে। তো মামলাগুলো তো এখনো তো অনেকগুলো মামলা রয়েছে, যেরকম মামলা চলা অবস্থায় ওই যে একজন যে কি বলে যে আবুল কালাম আজাদ, তাই না, সে তো পালাই গেছে, তাই না? তো এখানে কিন্তু এখানকার আইনের মধ্যে কিন্তু এটা উল্লেখ আছে যে আপনি সশরীরে উপস্থিত না থাকলে আপনি বিচার করতে পারবেন। ঠিক আছে, আইনটা পরিবর্তন হয়েছে। জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে এটা আমাদের জন্য একটা বড় হাতিয়ার হয়েছে, যে রিপোর্টটা, এবং জাতিসংঘ স্পষ্ট করে বলেছে যে শেখ হাসিনা নেতৃত্বে, শেখ হাসিনার হুকুমে এই মানবতা বিরোধী এই সকল অপকর্মগুলো হয়েছে, গুলি চালানো হয়েছে, হেলিকপ্টার থেকে সাধারণ ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে। ঠিক আছে, এটা আমাদের একটা বড় ডকুমেন্ট। কিন্তু পাশাপাশি কিন্তু জাতিসংঘ কিন্তু রিপোর্টের মধ্যে এটাও বলেছে আমাদের কাছে কিন্তু হার্ড ডকুমেন্টস আছে, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে, যদি তোমরা তাকে সশরীরে হাজির করে বিচার করতে পারো তাহলে আমরা তোমাকে ডকুমেন্টস চলেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন, রিপোর্টটা আপনি পড়েন, সশরীরে নিয়ে এসে তার যদি বিচার করো তাহলে আমরা তোমাকে সেই প্রমাণগুলো দিব, আমরা বাংলাদেশকে সেই প্রমাণগুলো দিব, ভিডিও এভিডেন্স বলেন, যা গত এভিডেন্স আপনাকে সবকিছু জাতিসংঘে না। কিন্তু এখানে যতগুলি অপরাধ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, একজন রাজসাক্ষীর কারণ সবগুলিরই কিন্তু হার্ড, ভাই রাজসাক্ষী না, আমি ওনার ফাঁসি হতো। প্রমাণক আছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি রাজসাক্ষী না হতো তাও ওনার ফাঁসি হতো। তাও ফাঁসি। তাও ফাঁসি হতো। কারণ 24টা মামলা, মানে আপনি একটা মামলাতে বলছেন নিয়েছে না, প্রচুর ডকুমেন্ট আছে এই ব্যাপারে। আমার তো রাজসাক্ষীরও দরকার ছিল না। লাগেই না। না না ওনার দাদা, এমনি বিচারে- দাদা আমি বলি রাজসাক্ষীরও দরকার ছিল লাগবে না, কোনো কিছু দরকার নেই। রাজসাক্ষীরও এখানে দরকার প্রচুর ছিল। ডকুমেন্ট এটা দিবালোকের মতো আমি তো আপনাকে বললাম যে রাজসাক্ষীরও দরকার ছিল। তোকে একটা অফার দিয়েছে, যেটা হয়েছে আমি বলি, জাতিসংঘ ডকুমেন্ট আমি বলছি জাতিসংঘ ডকুমেন্ট পেয়েছে আমাদের কাছ থেকেই। উনি Right. তাহলে আমাদের কাছেই তো আগে। এইরকম করে ব্যক্তির কাছ থেকে পাওয়া ডকুমেন্টস। না আমি শুনুন, এখানে আমাদের কাছে যা হচ্ছে যে যিনি অপরাধী, যিনি আসামি, তার সশরীরে অনুপস্থিতির মধ্যেই এমন কিছু না, আপনার না, না, ওইটা কোনো বিষয় না ভাই, ওইটা কোনো বাংলাদেশে বিষয় না। বহু আইন আছে, ওটা যারা কোনো বিষয় না। বিদেশ থেকে পালিয়ে থাকে, গোপনে থাকে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যথাসময়ে হাজির না হয়, হ্যাঁ। অনুপস্থিতই বিচার হয়। অনুপস্থিত যখন বিচার হবে ধরা না। পড়বে সে আইনে আছে। আপনি এখন একটা না, এখন এটা সংযোজন করা হয়েছে।
এটা না, তাই এটা নয়, আগে তারপরে ছিল, এটা আগে ছিল। না, না, আগে ছিল, আমি জানি। আমি যতটুকু আগে দেখি, জানি। আচ্ছা, পলাতক আসামিদের নিয়ম হলো একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যথাসময়ে সে আদালতের কাছে আত্মসমর্পণ করবে। না করলে বিচার যদি সে আত্মসমর্পণ না করে তো পলাতক আসামির পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে। আচ্ছা। সে আইনজীবী নিয়োগ করে তার পক্ষে যা যা তার যুক্তি, মানে এটা সেটা- targeted না। না না না, না, কেন তার সেটা না, না, আসামি বিচার নিয়ে কোনো সেটা সন্দেহ নাই, আসামি বিচার- মত না থাকলেও সে দিতে পারে। বিচার এই বিচার নিয়ে কোনো মানে সন্দেহ ভাই, আমি তো বললাম যে এই এটা সংশোধন ওনার সঙ্গে আমি একটা জিনিস করি, উনি যদি বলেন ফ্যাসিবাদের দোষ, তো ফ্যাসিবাদের দোষ যদি বিএনপি তো আপনার 2018 সালে নির্বাচন করে নাই ফ্যাসিবাদের দোষের সঙ্গে, তখনও তো আমরা আন্দোলন করতে 6 জন এমপিও ছিল। তাহলে আমরা ফ্যাসিবাদের দোষর না, আচ্ছা, তারপরে আপনার সেটা বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনই করছেন আপনারা। বাংলাদেশের শেখ হাসিনা তার মানে আপনার আমার কথাটা আমি শেষ করি। আচ্ছা, এখন আমার এইগুলো কথাটা বলে শেষ লাভ নেই, করবো। যারা হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। আমি মনে করি যে একটা অধ্যায় শেষ হয়েছে, আর একটা অধ্যায় শুরু করা প্রয়োজন। মানে ইনকমপ্লিট অনেক কিছু এই সরকার করেছে যেটা কিনা বহু রাজনৈতিক দলের সাথে মতামত মিলে না, এবং তাদের কোনো মতামতই নেওয়া হয়নি। এত বড় এত বিশাল রাজনৈতিক মানে আপনার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে আপনি একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সহমত। এটা মানানসই হয়। ঠিক আছে, তো আমরা তো ওরকম চাই না যে শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিল আর গুলি করলো, এরকম আমাদের ডিএমপি কমিশনার তারপরে তারা বলছে যে যারা বোমা মারবে তাদেরকে গুলি করবা। তাহলে আমি কি তার সাথে কম্পেয়ার করব? না, আমি তার সাথে কম্পেয়ার করব না। আমি জিনিসটাকে এভাবে দেখবো যে ডক্টর ইউনূস তো ক্ষমতা টিকে থাকার জন্য তো মানুষের উপরে গুলি চালানোর নির্দেশ তিনি দিবেন না, তাই না? সন্ত্রাসীদের দমন করার জন্য সেটা আবার নিয়ম আছে, পুলিশ কতটুকু পর্যন্ত গুলি চালাতে পারবে, পুলিশ ঠাকুর নিচে গুলি না, কিন্তু এখানে শেখ হাসিনার একটা বিষয় আছে। শেখ হাসিনাকে যখন ক্ষমতা ছাড়তে বলা হয়েছে তিনি বলছেন কোনোভাবে আমি ক্ষমতা ছাড়বো না। না, আমি ওটাই বলছি। বলেছে, হ্যাঁ, ওটাই আমি আছে। বলছি। হ্যাঁ, এই এবং তোমরা যত ইচ্ছা মারো, মানে কথা হচ্ছিল যে ইহাকে বলছিল যে উচিত ছিল ওই দিন সেনাবাহিনী তাকে জনগণের কাছে হস্তান্তর করা। জনগণ তার বিচার বলেছে। করেছে। আমি ওটা বলছি না, আমি বলছি যে উনি তো সারা জীবন তার ক্ষমতায় থাকার জন্য তার বলে, মানে ওনার তো সেনাপ্রধানের কথা মানতে ডক্টর ইউনূস উনি তো সেই জন্য না। না, উনি তো আর এমন কিছু করেন না। উনি তো এমন পলিটিক্যাল কোনো না, কিছু। আমরা- তো এটা নিয়েও কিন্তু অনেক সময় বৈদ্যুতিক তৈরি হয় যে আমরা এখানে শেষ করি এটা। জি, খুব তো আমি আশা রাখি যে এই সরকারের উচিত হবে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে একবার হলেও তার বৈঠক করা, যেটা নির্বাচন কমিশন এখন শুরু করেছে। আমরা গিয়েছি, আমরা বলেছি, কিন্তু নির্বাচন কমিশনেরও ভূমিকাটা অনেক সময় মনে হচ্ছে যে কেন জানি একটা মানে নীরব দর্শকের মতো, তার কাছে খুব একটা বেশি না। আমরা নির্বাচন কমিশনকে সবচেয়ে শক্তিশালী হিসেবে দেখতে চাই, এবং আমরা কিন্তু পিআর এর পক্ষে, আমাদের দল সম্পূর্ণভাবে আমরা বলছি আমরা পিআর এর পক্ষে। জি, সকলকে ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট কথা ওনার সাথে যেটা আসলে এই মাধ্যমে এই মুহূর্তে বলা 31 দরকার। সেকেন্ড, জি। আজকে সকালে যেহেতু এটা হয়েছে এবং সেখানকার একটা কথা সম্রাট ভাই কোট করছে যে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন সামনের এই জন্য, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে আসলে যে ব্যক্তিগুলো বসেছিল কয়েকদিনের মধ্যে নিয়োগপ্রাপ্ত ডিসি হিসেবে, তাদের ব্যাপারে অবশ্যই চিন্তা করা উচিত সরকারকে। কারণ হচ্ছে তারা ওই সময় নিয়োগপ্রাপ্ত। 25, 27 এবং 28 যে সমস্ত কর্মকর্তারা আছে পুরো সচিবালয় ঘিরে, তো তাদের হাতে নির্বাচনের দায়িত্ব যাচ্ছে। আশঙ্কাগুলোর জায়গা যদি নিজেরা তৈরি করি আমরা, সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও, যেমন 24 ব্যাচের যুগ্ম সচিব হওয়ার কারণে তাদের সবাইকে উইথড্র করা হচ্ছে, অথচ নির্বাচন পর্যন্ত তারা কিন্তু প্রায় 1 বছর 3 মাস কিন্তু তারা ওই এলাকাগুলো থেকে আসছে। তাদের মাধ্যমে যদি ওই জায়গাতে নির্বাচন শেষ করা হতো, অথবা ওই ব্যাচেরই অন্য আরো যারা ছিল তাদেরকে না হতো, তাহলে এটা একটা ম্যাসাকারের একটা সুযোগ করে দিচ্ছি আমরা। এটা না করে দিলে যারা ভালো করেছে তাদেরকে রেখে দেন, হ্যাঁ, যারা খারাপ করেছে তাদের উইথড্র করে। আপনি একাধারে সবাইকে উঠিয়ে সেটা তো আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তো সেই কথা বলারই তো সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, জি জি। ঘুরে ঘুরে তো আমরা এই বিএনপি, কথা জামাত, ভাই, আমি আমি শেষ বলি, সেটা হচ্ছে না উনি বারবার একটা জিনিস এই মিসগাইড করছে, সেটা হচ্ছে যে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা কিন্তু বলেছি স্পষ্ট করে যে রাজনৈতিক দলগুলো এই অভ্যুত্থানের বিরোধী ছিল, ওই রাজনৈতিক দলগুলো খুনি হাসিনার সাথে 5 তারিখে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আপনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংলাপে বিশাল একটা রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বসে নাই। আপনি সেই লিস্টে একটু বলেন যে সেই বিশাল রাজনৈতিক দলগুলো কারা আমরা দেখি। আপনি লিস্টটা বের করেন। আপনি বলেন না। আমি তো ওখানে যতগুলো রাজনৈতিক দল সংলাপ করেছে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে চিনি, যারা বাইরে আছে তাদেরকেও চিনি। আপনাকে আমি অনুরোধ করি গলার জোরে কথা বললে তো হবে না। না গলার জোরে তো আমি কথা বলছি না, আপনি তো আমি অনেকগুলোকে কোন রাজনৈতিক আমি তো আমার কথা বলছি।
নাম দরকার নাই, রাজনৈতিক দলগুলো ডাকবে না। না না, কেন ডাকবে? যারা স্বৈরাচারের সাথে ছিল তাদেরকে কেন ডাকবে? স্বৈরাচারকে যারা ভারতে পালায় আপনি জাতীয় পার্টিকে ডাকবে, আওয়ামী লীগের সাথে যারা ছিল তাদেরকে ডাকবে। আওয়ামী লীগের যেসব নেতাদের ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করছে তারা কি বলে? ওনারাই বরঞ্চ আরো বিভক্তির রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। না না, বিভক্তির রাজনীতির দিকে আপনারা আপনি নিয়ে তো যান। আমাদের কোন কথা conclusion বলছেন? এটার উপর হওয়া উচিত যে এই ট্রাইব্যুনাল আপনি জান না তাদেরকে জনগণের কাছে এই ট্রাইব্যুনাল না, ভোট চাইতে বলবেন। থাকা উচিত যাতে কখন এই বিরোধী তো রাজনৈতিক দলের কথা বলছেন, জি। ওখানে সংলাপ হলে বাইরেই তো আপনাদেরকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে আপনি স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে সংলাপ করছেন। আপনারাও তো 18 না, না, নির্বাচন কেন আমরা 18 সালে নির্বাচন করছেন না আপনারা? কেন আমরা করছেন তো আপনারা? 18 সালে নাকি নির্বাচন বিএনপি করবো? করে? করুক আর না করুক, জি। 18 সালে করেছে তো। জি জি ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এবং ওই রাজনৈতিক দলগুলো ভালো লাগলো। চ্যাপ্টার ক্লোজ হয়েছে, আগামী দিনে জনগণ তাদেরকে ব্যান করবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমাদের চালাবে।